স্যার, আপনার গাড়িটা মুছে দেব? না, লাগবে না, আমার গাড়ি পরিষ্কার আছে। তাহলে যে কোনো একটা কাজ দিন। কি কাজ দেব? তাছাড়া তুমি এত ছোট, কাজ করতে চাইছো কেন? কি করব স্যার? কাজ না করলে খাবো কি? প্লিজ স্যার, যে কোনো কিছু কাজ দিন, আমি করে দেব। আর আপনি 10-15 টাকা দেবেন, তাই দিয়ে সকালের খাবারটা খাবো। রাতে খাইনি তো, খুব খিদে লাগছে। কথাটা শুনেই রাশেদ মাহমুদ গাড়ি থেকে নামলো। কথাটা সত্যি বেশ লজ্জাজনক লাগলো। এই সময় এসে একটা 7 কিংবা 8 বছরের ফুটফুটি বাচ্চা না খেয়ে আছেন। হায়রে দুনিয়া! রাশেদ সাহেব সোজা ওর সামনে হাঁটু গেড়ে বসলেন। তোমার নাম কি? বাবু। আমার নাম বাবু। বাবুর মতোই কিউট নাম। কি স্যার, কোনো কাজ তো দিলেন না? তাহলে আসি, অন্য খদ্দের ধরতে হবে। তোমার খুব ক্ষুধা লাগছে? হ্যাঁ, রাতে খাইনি, আর কাল দুপুরে সামান্য ডাল আর ভাত খেয়েছিলাম। রাশেদ সাহেব আর দেরি করলেন না, বাবুর হাত ধরে সোজা একটা বড় রেস্তোরাঁ নিয়ে আসলেন। স্যার, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কথা বলো না। রাশেদ সাহেব হোটেলে ঢুকে খাসির মাংস আর বিরিয়ানি অর্ডার করলো। ওয়েটার খাবার পরিবেশন করলো। নাও বাবু, খেয়ে নাও। কি এগুলো? আর আমি কেন খাবো? তোমার না ক্ষুধা পাইছে? পাইছে তো, কিন্তু কোনো কাম হয় নাই। কাজ করা লাগবে না, খেয়ে নাও। কি এগুলো? বিরিয়ানি আর খাসির মাংস। ও বাবা, এগুলো বড় লোকের খাবার। এসব আমার মতো রাস্তার ছেলের পেটে সইবে না। আমি খাবো না। চুপ করে খেয়ে নাও। আমার কাছে তো টাকা নেই এসব খাবার খাওয়ার। কথা না বলে খাওয়া শুরু করে দাও। বাবুর প্রচুর ক্ষুধা লাগছিল, সেজন্য সে আর দেরি না করে খেতে লাগলো। জীবনের প্রথম হয়তো সে খাসির মাংস আর বিরিয়ানি খাচ্ছে। পেট পুড়ে খেয়ে নিল। পেট ভরেছে তোমার বাবু? আমার জীবনে এই প্রথম এত সুন্দর খাবার খেলাম, তাও আবার পেট পুড়ে। আচ্ছা ঠিক আছে, এবার বাসায় যাও। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু চিন্তা করেন না স্যার, আপনার এই ঋণ আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। বাবু রাশেদকে সালাম জানিয়ে খুশি মনে বসের দিকে এগোতে লাগলো। রাস্তায় আসতেই রাশেদ বাবুকে ডাকলো। বাবু দাঁড়াও। কি হয়েছে স্যার? এইটা রাখো, 1000 টাকার 2টা নোট। কি এটা আমাকে দিচ্ছেন কেন? তোমার কয়েকদিনের খাবার খাওয়ার টাকা। মাফ করবেন স্যার, আমি গরিব ভিক্ষুক না। রাশেদ সাহেব বুঝতে পারলেন ছোট হলে কি হবে, আত্মমর্যাদা আছে। বাবু আপন মনে দৌড়ে চলে গেল। রাশেদ সাহেব আরো কিছু জিজ্ঞেস করতো, কিন্তু বাবু দাঁড়ালো না। বাবুকে খাইয়ে রাশেদ সাহেব যেন অন্যরকম আনন্দ পেল। রাশেদ সাহেব কাজ শেষ করে বাসায় গেলেন। 1 সপ্তাহ পর একদিন রাশেদ সাহেব হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। পেছন থেকে একটা দ্রুতগামী বাস আসছিল। রাশেদ সাহেব খেয়াল করে নাই। বাস এসে লাগিয়ে দিতে যাবে, ঠিক তখনই বাবু কোথা থেকে যেন দৌড়ে এসে রাশেদ সাহেবকে টেনে রাস্তার সাইডে পড়ে গেলেন। ফলশ্রুতি স্বরূপ বাবুর কপালে একটা ক্ষত হলেন। রাশেদ সাহেব হতবাক হয়ে গেলেন। আর একটু হলেই তো তার খুব বড় কিছু হয়ে যেত। তিনি তাকিয়ে দেখতে পান বাবুর কপালে কেটে গেছে, রক্তে তার মুখ লাল হয়ে গেছে। রাশেদ দৌড়ে গিয়ে বাবুকে তুললেন, তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে লাগলেন। আমার কিছু হবে না স্যার, আমাকে যেতে দিন। একটা কথাও বলবে না? তোমার কপাল দিয়ে রক্ত আসছে, কত রক্ত বের হয়েছে। এসব কিছুই না, আপনি আমার জন্য এত কষ্ট করছেন কেন? তুমি আমার এত বড় বিপদ থেকে রক্ষা করলে। আপনি আমাকে আগের দিন ফ্রিতে খাইয়েছিলেন। রাশেদ সাহেব বাবুকে ডাক্তারের কাছে থেকে মাথায় ব্যান্ডেজ করে দিল। বাবু, তোমার মা বাবা কোথায় থাকে বলো? আমি তাদের সংবাদ দিচ্ছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। সাথে সাথে বাবুর মন খারাপ হয়ে গেল। মন খারাপ করে থাকলো। কি হলো বলো, তোমার মা বাবা কোথায়? জানি না। মানে? আমি অনাথ। যখন একটু বয়স হলো তখন লোকের দৌড়ানি খেতাম, এটাই মনে আছে। তুমি থাকো কোথায়? ওই তো পাশের একটি বস্তিতে, কিন্তু ওখানকার মাতব্বর খুব বাজে লোক। তিনি চুরি ডাকাতি করতে বলেন, আর না করলে মারেন। সেজন্য আর থাকি না, রাস্তায় থাকি। যখন লোকে দোকান বন্ধ করে তখন তার বারান্দায় থাকি। তোমার কষ্ট হয় না? না স্যার, কিসের কষ্ট, এতে আমার ভালোই লাগে, আর অভ্যাস হয়ে গেছে। জানেন, যারা এতিম অনাথ তাদের বেঁচে থাকা পাপ। তুমি এতটুকু, কিন্তু তোমার কথায় সবাই ইমপ্রেস হয়ে যাবে। আমি তোমার প্রতিটার কথা ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা, তুমি এখন যাবে কোথায়? জানি না, যেদিকে যেতে মন চাই। যাবে আমার সাথে? কোথায়? আমার বাসায়। থাকবে আমার সাথে আমার বাসায়? কিন্তু কেন? তুমি আমার জীবন বাঁচিয়েছো, আর তোমার তো থাকার জায়গা নেই। আর আমার বাসায় থাকার জায়গার অভাব নেই। থাকবে আমার বাসায়? বাবু কি বলবে বুঝতে পারছে না। আর ওর যাওয়াই উচিত, ওর তো কোনো চাল চলা নেই। আর যখন জোর করছে বাবু রাজি হয়ে গেল।
রাসেল সাহেব হসপিটালের ঝামেলা মিটিয়ে বাবুকে গাড়িতে বসে বাসায় নিয়ে যেতে লাগলো। স্যার আপনার বাসায় কে কে আছেন? আমার বউ আর একটা মেয়ে, তোমার থেকে একটু ছোট হবে। ওনারা রাগ করবে না তো? না, রাগ করবে না। ওরা বাসায় পৌঁছে গেল। এত বড় বাসা। আজকে থেকে তুমি এখানেই থাকবে। বাবু তো খুব খুশি। ও মনের আনন্দে রাসেল সাহেবের সাথে বাসায় প্রবেশ করলো। এই বর্ষা, মেয়ে, এই নাফিজা, আম্মু এদিকে এসো। ওনার আসলে বাবুকে দেখে অবাক হয়ে গেলেন। গায়ে ময়লা জামা কাপড় দেখতেই বর্ষার ঘেন্না লাগলো। কে আব্বু? ওর নাম বাবু। আজ থেকে এখানেই আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকবে মানে? ও কে? থাকে কোথায়? দেখে তো মনে হয় বস্তিতে থাকে। ওর বাবা মা নেই, আর আজকে ও আমাকে রক্ষা করেছে। আজ ও না থাকলে জানি না কি হতো। তোমার জীবন বাঁচিয়েছে তাই বলে বাসায় নিয়ে আসবে? হাতে কোটা টাকা দিয়ে দিলেই তো হয়ে যায়। এটা বাসা, কোনো অনাথ আশ্রম না। কি বলছো? এইটুকু একটা ছেলের সাথে এইভাবে কথা বলছিস কেন? ও আমার বাসায় থাকবে, আর ও থাকলে বর্ষারও খেলার সাথী হয়ে যাবে। লাগবে না ওর মতো নোংরা ছেলেকে। ওকে দেখেই বমি চলে আসছে। বর্ষা, মানুষকে ঘৃণা করতে নেই। ও এই বাসায় থাকবে, এটাই আমার শেষ কথা। স্যার আমি থাকলে ওনারা অসন্তোষ হবেন। আমি চলে যাই। এত বড় বাড়ি আমার জন্য না, আমার জন্য ওই বস্তি যথেষ্ট। আমার মুখে মুখে তর্ক একদম পছন্দ করি না। তুমি এখানে আমাদের সবার সাথে থাকবে, ব্যাস। আর আজ থেকে তুমিও এই পরিবারের একজন সদস্য। চলো, তোমাকে তোমার রুম দেখিয়ে দিই। রাশেদ বাবুর হাত ধরে টেনে উপরে নিয়ে গেলেন, গিয়ে একটা রুম দেখিয়ে দিলেন। এটা তোমার রুম, আজ থেকে তুমি এখানেই থাকবে। বাবা, এত বড় রুম! এটা তো আমাদের বস্তির অর্থে এর মতো। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জামা কাপড় আনতে দিয়েছি। ড্রাইভারের কাছে এখনই চলে আসবে, তারপর তুমি গোসল করে নেবে। আচ্ছা। বাবুর তো খুব আনন্দ হচ্ছে, এত বড় বাড়িতে থাকতে পারবে। বাবু খুব খুশি। খানিকক্ষণ পর ড্রাইভার এসে জামা কাপড় দিয়ে গেল। এগুলো তোমার, যাও, ভিতরে বাথরুম আছে, ভালো করে গোসল করে এসো। নতুন জামা আমার? হ্যাঁ, এগুলো সব তোমার। জানেন আমার না কোনো নতুন জামা নেই। লোকের পুরান জামা কাপড় বাদ দিয়ে রাস্তায় ফেলে দিত, তাই আমরা তুলে নিয়ে এসে পরতাম। এখানে সব আছে, নতুন জামা, নতুন জুতা, নতুন প্যান্ট। যাও, গোসল করে এসো, তারপর খেতে যাব। বাবু দৌড়ে বাথরুমে চলে গেল গোসল করতে। গোসল করে একটা নতুন জামা আর নতুন প্যান্ট পরে বাইরে আসলো। স্যার এখানে পুকুর নেই, বাথরুমে গোসল করা যায় না। পুকুরে দাপাদাপি করে গোসল না করলে মনের ক্ষোভ মেটে না। আছে তো, কাল থেকে তুমি আর আমি একসাথে পুকুরে দাপাদাপি করে গোসল করব। বা নতুন জামা পরে একদম নায়কের মতন লাগছে। চলো, খেয়ে নাও। তারপর দুজন দুপুরের খাবার খেতে আসলো। বর্ষা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। বাবু এসে বসতেই বর্ষা খাবারের প্লেট রেখে রাগ করে উঠে চলে গেল। কি হয়েছে বর্ষা, না খেয়ে কোথায় যাচ্ছ? ওই বস্তির ছেলেকে দেখলে বমি আসে, ঘৃণা লাগে, আর ওর সাথে আমি খাবো না। বলেই দৌড়ে নিচের ব্যালকনিতে চলে গেল। বাবু বর্ষার প্লেট নিয়ে ওর পিছু পিছু গেল। গিয়ে দেখে বর্ষা মন খারাপ করে পুতুল নিয়ে বসে আছে। এই বর্ষা খানা সম্পূর্ণ না খেলে শরীর খারাপ করবে। এই নাও, খেয়ে নাও। তোর এত বড় সাহস, তুই আমার নাম ধরছিস? ছোট লোকের বাচ্চা, যা আমার সামনে থেকে। তোর কি লজ্জা নেই? কুকুরের মতো আমার আব্বুর সাথে আমাদের বাসায় কেন এসছিস? স্যার নিয়ে এসেছেন? যা, চলে যা। দাঁড়া, তোকে তাড়ানোর ব্যবস্থা করছি। বর্ষা দৌড়ে বাইরে আসলো। আম্মু, ওই ছেলেটা যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি কিন্তু বাসা থেকে নানুর বাসায় চলে যাব। তোর সাথে আমারও চলে যেতে হবে। এটা তো বাসা না, অনাথ আশ্রম। আস্তে আস্তে আমাদের বের করে দেশের সব ছেলে পুলেকে এখানে নিয়ে আসবে। এই, তোমাদের কি কোনো দয়া মায়া নেই? না, নেই তোমার কাছে। দেশের লোক কেউ নিয়ে আসছে না, আর তুমি নিয়ে আসছো। যত ঝামেলা যেন তোমার। বর্ষা, যা গিয়ে গুছিয়ে নে, আমরা চলে যাব। বর্ষা ওর রুমে চলে গেল। একজন অনাথের জন্য তো দেখি সুন্দর একটা পরিবারের অশান্তি সৃষ্টি হয়ে গেছে। তাই দেখে বাবু বলল, স্যার আমি একটা বস্তির অনাথ ছেলে, আমার জন্য আপনারা কেন ঝগড়া করছেন? আমি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। না বাবু, তুমি কোথাও যাবে না, আর কেউ কোথাও যাবে না, সবাই একসাথে থাকবো। আমি থাকবো না এখানে। ওই ছেলে থাকলে আমি বাসা থেকে চলেই যাব। আম্মু, মানুষকে ঘৃণা করতে নেই। আর বাবু এই বাসায় থাকলে তো তোমার ভালো, তোমার একজন খেলার সাথী হবে। ওকে দেখলে ঘৃণা লাগে আর খেলা।
তুমি একটা বস্তির ছেলের জন্য বাড়িতে তোমার বউ আর মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো? আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। তোমরা তো ঝামেলা শুরু করেছো। বাবু এই বাসায় থাকবে, এতে তোমরা কোনো কথা বলতে পারবে না। আচ্ছা, তাহলে আর এক কাজ করো, পুরো বস্তি এখানে নিয়ে এসো, আমরা গিয়ে বস্তিতে থাকছি। তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে এইসব কথা বলছো? এই ছেলেটা আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে বাসায় নিয়ে এসেছি। কি, জীবন বাঁচিয়েছে বলে বাসায় এনে রাখতে হবে? থাক না, তুমি কটা দিন দেখি না, তারপর বুঝবে আমি কোনো ভুল করিনি। আচ্ছা, তোমার এতই যখন ইচ্ছে করে রাখবার তা রাখো, তবে একটা কথা বলে দিলাম, ওই ছেলে যদি আমাদের সাথে কথা দূরে থাক আমাদের সামনেও আসে তো খুব খারাপ হয়ে যাবে। কথাটা মাথায় রেখো, ও যেন আমাদের সামনে না আসে। ঠিক আছে, তবে মনে রেখো একদিন তুমিও বাবুকে সব থেকে বেশি ভালোবাসবে। আম্মু, ওই ছেলে যদি আমার সাথে কথা বলতে আসে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বাবু, উপরে চলো, আর তোমরা খেয়ে নাও। স্যার আর বাবু দুজনে বাবুর রুমে গিয়ে বসলো। বাবু, তুমি ওদের কথাই কিছু মনে করো না। না ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি গরিব তো, আমার কোনো রাগ নেই। এই বাবু, পারবে তুমি ওদের দুজনের মন জয় করতে? হ্যাঁ পারবো। তুমি ওদের মন জয় করে নেবে। ওরা রাগ করেছে, একবার ওদের ভালোবাসা অর্জন করো, দেখবে খুব ভালোবাসবে। স্যার আমি গরিব, এতিম, আমার জন্য আপনার সমস্যা হচ্ছে, তাই বলছিলাম কি আমি আমার জায়গায় চলে যাই। দেখেন না বড় মেম সাহেব আর ছোট মেম সাহেব কত রাগ করছেন। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। আমাকে কথা দাও, তুমি কোথাও যাবে না। আমি কোথাও যাব না। বাবুর বাসাটা খুব পছন্দ হয়েছে। ও যেন ওর কাছে সেই রূপকথার রাজপ্রাসাদ, কিন্তু দুজনেই নারাজ। বাবুকে যে রুমে থাকতে দিয়েছে তার সবকিছুই খুব দামি। বাবুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। বিকালবেলাতে বাবু শুয়ে আছে, তবে ফ্লোরে। তখন রাশেদ সাহেব এসে এই অবস্থা দেখে। এই বাবু, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? এত দামি বিছানায় আমি শুয়ে পারবো না। এমনিতেই ইটের উপর শুয়ে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তুমি আর আগের বাবু না, আজ থেকে তুমি আমারও ছেলে। আর বর্ষা যেমন ভাবে জীবন যাপন করছে, তুমি ঠিক তেমন ভাবেই থাকবে। এটা তোমার বাসা। আচ্ছা ঠিক আছে। চলো বাহিরে থেকে ঘুরে আসি, মন ভালো থাকবে। বাবু স্যারের সাথে বাইরে যেতে লাগলো। বাইরে আসবার পর আম্মু, আমার আইসক্রিম খাওয়াতে হবে। চলো এখনই খাওয়াবো। যাবো, কিন্তু ওই ছেলেটা আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, গেলে সমস্যা কি? আমি যাব না। ওই ছেলে তোমার সাথে গেলে আমি যাব না। ওর সাথে গেলে প্রেস্টিজ থাকবে না, লোকে কি বলবে। বর্ষা, একদিন বলেছি না মানুষকে ছোট করবে না? স্যার আমার যেতে ইচ্ছে করছে না। আপনি আর ছোট ম্যাম সাহেব দুজন যান, আমি রুমে থাকছি। না, তুমিও চলো। না স্যার আমি যাব না, আমি রুমে যাচ্ছি। বাবু দৌড়ে ওর রুমে চলে আসলো। ও গেলে বসে যাবে না, আর বাবা মেয়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাবু রুমটা ঘুরে ঘুরে দেখছে, দেখে আন্টি রুমে বসে আছে। বাবু ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ালো, আস্তে করে। ম্যাডাম, এই, তোর এত বড় সাহস, তুই আমার রুমে এসেছিস? ম্যাডাম আমি আছি বলে আপনাদের খুব অসুবিধা হচ্ছে না? পাকা পাকা কথা বলছে। তোদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। তোরা তো চোর। এখানে কি ধান্দায় এসেছিস বল? স্যার আমাকে নিয়ে এসেছেন? নিয়ে আসলো আর কুকুরের মতো করে ছুটে আসলি। একটু লজ্জা করলো না যে একজনের বাসায় গিয়ে থাকলে তাদের অসুবিধে হয়? তোদের তো লজ্জাই নেই, থাকলে কি এখানে আসতিস? আপনি আমাকে বকা দিচ্ছেন? এই, তোকে তো ছ্যাড় রেখেই দেবে, তো তুই থাক, আমাদের মাঝে আসিস না, দূর হয়ে যা রুম থেকে। বাবুকে আরো অপমান করলো। কোনো উত্তর নেই বাবুর কাছে, কারণ সে তো এতিম আর তাদের আশ্রয়ে থাকছে। অপমান সহ্য করলেও দুই বেলা পেট পুরে খেতে পারবে, একটু সহ্য করুক। তবে বাবুর পাথর হয়ে গেছে, মন খারাপ বা কষ্ট পেলে কান্না করে না। ওর চোখে যেন পানি আসতে চায় না। আস্তে আস্তে রুমগুলো দেখতে লাগলো। সিঁড়ি দেখে সে সিঁড়ির উপর দিয়ে ছাদে চলে গেল। গিয়ে দেখে অনেক ফুল গাছ, আর গাছে অনেক ফুল ধরেছে, তবে টবের গোড়ায় অনেক আবর্জনা, গাছে জোড়া পাতা পড়ে আছে। তাই সে আস্তে আস্তে গাছের পাতা পরিষ্কার করতে লাগলো, সুন্দর করে গাছগুলো গোছাতে লাগলো, পরিষ্কার করে গাছের গোড়ায় পানি দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর বর্ষা ছাদে আসলো। গাছগুলো সব বর্ষা ছাদে এসে দেখে ছাদের উপর বাবু ওর গাছে কি যেন একটা করছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গাছের ফুল ছিঁড়েছিস কেন? আমার গাছগুলো তুই নষ্ট করে দিয়েছিস কেন? মেম সাহেব, আমি গাছ পরিষ্কার করছিলাম, ফুল তুলছিলাম না। চোর কোথাকার! আমি দেখছি তুই গাছের ফুল নষ্ট করে দিচ্ছিস, আর আমাকে মিথ্যে বলছিস।
আপনি ভুল দেখেছেন। কি? আমি ভুল দেখেছি? আমার মুখে মুখে তর্ক করছিস? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! বর্ষার খুব রাগ উঠে গেল। রাগের মাথায় সে ছাদের উপরে থাকা একটা ইটের টুকরো দিয়ে বাবুর মাথায় আঘাত করলো, আর কপালে লেগে কপালে বেশ কেটে গেল। আর বাবু চিৎকার দিয়ে কেঁদে উঠলো। বাবুর চিৎকার শুনে বর্ষা ভয় পেয়ে গেল, আর রক্ত দেখে তো বর্ষা খুব ঘাবড়ে গেল। আজকে আব্বু সে খুব বকবে। বাবুর চিৎকার শুনে নিচ থেকে স্যার আর ম্যাডাম আসলো। বাবুর কপাল দিয়ে রক্ত পড়া দেখে স্যার দৌড়ে গিয়ে মাথা চেপে ধরলো, তাড়াতাড়ি গামছা দিয়ে বেঁধে দিল। এই কিভাবে হলো এটা? কেটে গেল কিভাবে? বর্ষা ভয়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। বাবু বলে দিলে আব্বু খুব বকা দেবে, মারই দিতে পারে। বাবু কথা বলো, কিভাবে লাগলো, কাটলো কিভাবে? আসলে স্যার, সিঁড়ি দিয়ে আসবার সময় পা হড়কে পড়ে গেছি, তাই কেটে গেছে। বাবুর কথা শুনে বর্ষা একটু শান্তি পেল। যাক বাবা। কিভাবে চলো, সাবধানে ছাদে আসতে হয়, কতখানি কেটে গেছে, তাড়াতাড়ি নিচে চলো। স্যার বাবুকে কোলে করে নিয়ে ওর রুমে যেতে লাগলো। এদিকে বর্ষা ভয়ে ভয়ে আম্মুর সাথে যেতে লাগলো। বাবু সত্যি কথা বললে বর্ষার খুব বকা দিত, কিন্তু বাবু চায় না তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হোক। স্যার বাবুর মাথায় ব্যান্ডেজ করে দিল, দিয়ে বাবুকে শুয়ে দিল। বাইরে আসার পর, কি রে বর্ষা, তুই তো ছাদে ছিলিস, দেখতে পাস নাই কতখানি কেটে গেল? সকালে আমার সরিয়ে দিতে গিয়ে ও নিজেই গাড়ির তলায় যাচ্ছিল, তখন কোনোইতে কেটে গিয়েছিল, আর এখন? আমি গাছ পরিষ্কার করছিলাম। স্যার চলে গেল। বর্ষা ভেবে পাচ্ছে না ও মিথ্যা কথা কেন বললো। যাই হোক, তবে বর্ষা জিজ্ঞেস করবে মিথ্যা কথা কেন বললো। স্যার গিয়ে বাবুকে সেবা করতে লাগলো। স্যার, আমার কিছু হয়নি, এ তো স্বাভাবিক, এমন তো আমার প্রতিদিন কাটে। আপনি কেন চিন্তা করছেন? বাবু সত্য কথা বলো, সিঁড়ি দিয়ে পড়ে গেলে তো এইভাবে কাটতো না। কি হয়েছে বলো আমাকে। সত্যি বলছি তো, সিঁড়ি দিয়ে নামবার সময় কেটে গেছে। সত্য তো, আমাকে মিথ্যা বলছিস না তো? না। এবার স্যার বাবুর রুম থেকে চলে গিয়ে নিজের অফিসের কাজ করছিলেন। তখন বর্ষা বাবুর রুমে আসলো। এই ছোট লোকের বাচ্চা, যদি সত্যি কথা বলেছিস তাহলে কিন্তু তোকে খুন করে দেব। চিন্তা করবেন না, আমি বলবো না, আপনি নিশ্চিন্তে থাকুন। তা তুই মিথ্যে কথা কেন বললি? আমি এমনিতেই আপনাদের বাসায় এসে আপনাদের বিরক্ত করছি, তার উপর যদি বলে দিতাম তাহলে স্যার আপনাকে বকা দিত। এতই যখন বুঝিস তাহলে তুই চলে যাচ্ছিস না কেন? স্যার যেতে দেবে না, আর গেলে তিনি রাগ করবেন। জানি না কোথা থেকে আসে এসব আপদ, এসেই মাথা খারাপ করে দিচ্ছে। বর্ষা আরো কিছু অপমানজনক কথা বলে রুম থেকে চলে গেল। তবে বাবুর তেমন কিছু মনে করে নাই, কারণ এই পৃথিবীতে ধনীরা আছে গরিবকে অপমান করার জন্য। বাবু চুপচাপ শুয়ে রইল, তবে বর্ষা একটু সরিও বলে না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। দিন দিন যেন ওদের অত্যাচার বাড়ছে, আর স্যারের ভালোবাসাও পাল্লা দিচ্ছে। এখন বাবু বেশ সুস্থ। একদিন সকালে, বাবু চলো, তোমাকে বর্ষার স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসি, বর্ষার সাথে তুমিও যাও, একসাথে দুজন। আপু, ওই ছেলেকে তুমি আমাদের স্কুলে কেন ভর্তি করবে? এতই যদি পড়ানোর ইচ্ছে হয় তাহলে কোনো গভর্নমেন্ট স্কুলে ভর্তি করে দাও। এমনিতেই তো ঝামেলা, তার উপর আবার স্কুলে। বাবু তোমার সাথে তোমার কিন্ডারগার্টেন স্কুলে পড়ালেখা করবে, ওরে আমি একজন স্ট্রং শিক্ষিত মানুষ বানাবো। হ্যাঁ, তোমারই তো সরকার সেই দায়িত্ব দিচ্ছে, দেশের সব অনাথ শিশুদের নিয়ে স্কুল তৈরি করো। প্রয়োজন হলে তাই করব। বাবু গুছিয়ে নাও। বাবু গুছিয়ে নিল। তারপর তাকে স্কুলে ভর্তি করিয়ে বই খাতা ব্যাগ ইত্যাদি নিয়ে বাসায় আসলো। কালকে থেকে বাবু স্কুলে যেতে হবে। আর দুপুরে বর্ষায় ক্লাস করে বাসায় এসে দৌড়ে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো। তারপর আম্মু বর্ষাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। বাবু দূর থেকে সেটা দেখে মন খারাপ হয়ে গেল। আর যদি বাবুর মা থাকতো। বাবু আজকে তার মায়ের শূন্যতা বুঝতে পারছে। বর্ষা কত সুন্দর করে মায়ের কাছ থেকে খাবার খাচ্ছে। আর যদি বাবুর আম্মু থাকতো তাহলে বাবু এভাবে আদর পেত। বাবু মন খারাপ করে বসে রইল। বর্ষাদের খাওয়া শেষ হয়ে গেলে বাবু গিয়ে খেয়ে নিল। বাবু যদি আন্টির ভালোবাসা পেত তাহলে আজকে তার থেকে সুখী আর কেউ হতো না, কিন্তু আন্টি তো খুব দুর্ব্যবহার করে। বাবুর মন খারাপ করে উঠে ওর রুমে চলে গেল। তার পরের দিন সকালে স্যার বাবুকে গুছিয়ে দিল স্কুলে যাওয়ার জন্য। আর বর্ষা তো গোছানো আছে। 8টার সময় বাস আসলো। বর্ষা, আজকে থেকে তুমি আর বাবু এক সিটে বসে স্কুলে যাবে, তাহলে দুষ্ট ছেলেরা তোমার টিফিন নিয়ে নিতে পারবে না। আমি হেঁটে যাব, তবু ওর সাথে স্কুলে যেতে পারবো না। এই আমি তোমাদের দুজনের সিট একই জায়গায় দিচ্ছি, যাও গিয়ে গাড়িতে বসো।
স্যার দুজনকে একই সিটে বসিয়ে দিল। বর্ষা জানালার ধারে বসেছে। বাবু ভয়ে ভয়ে বর্ষাকে বলল, মেম সাহেব, আমরা কি দুজন বন্ধুই থাকতে পারি না? আপনি অপমান করলে খুব কষ্ট হয়। কি তোর সাথে? তোরে তো আমাদের বাসার চাকরও করতে ইচ্ছে করে না। আর কি কষ্ট? আমি কি তোকে তোর ওই বস্তিতে গিয়ে অপমান করছি? দূর হয়ে যা আমাদের বাসা থেকে, তাহলে আর অপমান করবো না। আমাদের বাসায় থাকতে হলে অপমান সহ্য করতে হবে। থাকতে পারিস থাক, না থাকতে পারলে জাহান্নামে যা। বাবু আর কোনো কথা বলল না। বাবুর খুব আনন্দ হচ্ছিল, জীবনে প্রথম স্কুলে যাচ্ছে। কিন্তু বর্ষার কথায় কথায় একটু মন খারাপ হয়ে গেল। কিন্তু সাথে সাথে মনটাকে স্বাভাবিক করে স্কুলে গেল। বাবুর মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। নতুন জায়গায়, কাউকে চেনে না। টিচার এসে বাবুকে একটা সিটে বসিয়ে দিল। ক্লাস শুরু হলো, কিন্তু বাবুর মাথায় কিছু আসছে না। কোনোদিন তো বইতে হাত দেওয়া দূরের কথা, বই ছুঁয়ে দেখেনি। এভাবে খানিকক্ষণ ক্লাস করার পর টিফিন দিল। সব ছেলে মেয়ে এক জায়গায় বসে আছে। বাবু আর বর্ষা, ওর মধ্যে থেকে একটা মেয়ে বলল, কে রে বর্ষা, কে হয়েছে ছেলেটা? তোর সাথে আসলো? তোদের কেউ হয় নাকি? হ্যাঁ, আমার আব্বু ওরে নিয়ে এসছে। কোথা থেকে বলতো? কোথা হতে? ও, ওই তো পাশের বস্তি থেকে। কি বলিস, বস্তির ছেলে? হ্যাঁ, একটা ভিখারি। কি ভাগ্য বস্তির ছেলে এত বড় স্কুলে পড়ছে। সত্যি বস্তির ছেলের কত ভাগ্য তোদের বাসায় থাকছে। তোর আব্বু যে দয়ার সাগর, এদের তো টোকাইদের একদম প্রশ্রয় দিবি না, দিলে মাথায় এসে বসবে। আমি গরিব বলে আমাকে অপমান করছেন। তুই গরিব, তুই তোর ফকিরনি, আর তোর কি অপমান বোধ আছে? বাবু ওখান থেকে চলে গেল। ওখানে থাকলে আরো বেশি অপমান করত। ওর কোনো জবাব নেই, কারণ বাবু গরিব। এভাবে অপমান সহ্য করে বাসায় আসলো ছুটির পর। বাসায় এসেই বর্ষা, আম্মু, ওই ছেলেটা সবার সামনে আমাকে ছোট করেছে, আমাকে অপমান করেছে। ওর কথা শুনে বাবু তো আকাশ থেকে পড়ছে। বলে কি এই মেয়ে, সব উল্টো। কি বলেছে? সবার সামনে আমাকে নিয়ে যা তা বলেছে। এই, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে অপমান করছিস? যে থালায় খাচ্ছিস সেই ফুটো করছিস? এই বলে আন্টি বাবুর দিকে এগিয়ে গিয়ে গাল বরাবর ঠাস করে একটা থাপ্পড় দিল। বিশ্বাস করেন ম্যাডাম, আমি ওনারে কিছু বলি নাই। উনি সব মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আমার মেয়ে মিথ্যে কথা বলছে আর তুই সত্যি কথা বলছিস। আজ তোকে তো এই বাড়ি থেকে বের করেই দিব। কাকে বের করে দেব? স্যার দরজা দিয়ে আসতে আসতে বলল। তখন বাবু দৌড়ে গিয়ে স্যারকে জড়িয়ে ধরে বলল, স্যার বিশ্বাস করেন, আমি ছোট মেম সাহেবের সাথে ঝগড়া করি নাই। উনি আমাকে ফাঁসিয়ে দিচ্ছেন। কি হয়েছে বর্ষা? আব্বু, তোমার ওই পালিত ছেলে আমার সবার সামনে অপমান করেছে, যা নয় তাই বলেছে। কি বলেছে আমাকে একটু বলো। ও বলেছে। ভুল হয়ে গেছে মেম সাহেব। দাঁড়াও বাবু, বর্ষা মিথ্যে কথা বলতে হয় না। আজ আমি বলে দিলাম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু এমন একটা দিন হয়তো আসবে লজ্জায় ওর সামনে আসতে পারবে না। তাই বলছি ঝগড়া করো না। স্যার মেম সাহেবকে বকা দিয়েন না। আমি ওনাকে অপমান করেছিলাম, ওনার সাথে ঝগড়া করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন। বাবু তুমি যাও, তোমার রুমে গিয়ে একটু বিশ্রাম নাও। বাবু দৌড়ে চলে আসলো। সন্ধ্যাবেলায় দেখে বর্ষা আর ওর আম্মু পড়তেছে। বাবু ওর পড়া বুঝতে পারছে না, তাই বই নিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে আছে। ম্যাডাম, আমি না কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? ওরে বাবা, তুমি লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বুঝি? ম্যাডাম বুঝিয়ে দেবেন না? আচ্ছা, আমি এখানে বসবো, আপনি মেম সাহেবকে পড়াবেন, তাই শুনে আমি পড়বানি। তুই আমাদের থেকে দূরে চলে যা। আচ্ছা, তাহলে আমি ওই ফ্লোরে বসবো। ওখান থেকে শোনা গেলে তাই শুনে শুনে পড়বো। জাহান্নামে যা, তাতে আমার কি? আমার সামনে থেকে যা। বাবু মন খারাপ করে দূরে গিয়ে বসলো। আন্টি বর্ষাকে পড়াচ্ছে, আর বাবু তাই শুনে পড়া বোঝার চেষ্টা করছে। আসলে বাবু বেশ মেধাবী, একবার শুনলেই তো ধরে রাখতে পারে। বাবু এভাবে দূর থেকেই পড়াশোনা করে। আজও রাতের বেলায় বর্ষাকে খাইয়ে দিতে লাগলো আন্টি। সেটা দেখে বাবুর বুকে শূন্যতা জেগে উঠলো। বাবু দূরে বসে বসে দেখছে, আর পাথর গলে টপটপ করে পানি পড়তে লাগলো। বাবু ওর চোখের পানি আটকে রাখতে পারলো না। সে দৌড়ে ওর রুমে যেতে লাগলো। তখনই আন্টি সেটা খেয়াল করলো। আন্টি ভাবছে ওর আবার কি হলো, এখন তো বকা দিল না। যাই হোক, বর্ষাকে খাইয়ে দিয়ে ওকে ওর রুমে শুয়ে দিল। কি মনে করে বাবুর রুমের দিকে গেল। গিয়ে দেখে বাবু বালিশ আঁকড়ে ধরে কান্না করছে, খুব ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আন্টি ভেবে পাচ্ছে না, এত অপমান করলেও যে মন খারাপ করে না, কান্না করে না, সে কি জন্য এত ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সে শব্দ বাহির করতে চাইছে না। আন্টি রুমে গিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলে কি জন্য কাঁদছিস? তোর এই ন্যাকামি কান্নার কারণ কি? বাবু পেছন ফিরে দেখে আন্টি চোখের পানি মোছে। জানি না, এমনি কান্না পাচ্ছে।
তোদের আবার এমনি এমনি কান্না পায়? ম্যাডাম আমি একটা কথা জিজ্ঞেস করব, মারবেন না তো? কি কথা বল? ম্যাডাম সব আম্মুরা তাদের ছেলে মেয়েকে কি এভাবে যত্ন করে, এভাবে আদর করে খাইয়ে দেয়, যেভাবে আপনি মেম সাহেবকে দিতেন? হ্যাঁ, কেন? তাহলে যদি আমার আম্মু থাকতো তিনিও আমাকে খাইয়ে দিতেন, আমাকেও খুব যত্ন করতেন, পড়িয়ে দিতেন, যেমন করে আপনি মেম সাহেবকে পড়িয়ে দেন, দিতেন না ম্যাডাম? প্লিজ বলুন। কথাটা শুনে আন্টি বাগরুদ্ধ হয়ে গেল। ম্যাডাম সবার আম্মু আছে, আমার কেন নেই? আমারও আদর পেতে ইচ্ছে করে, আম্মুর কাছ থেকে খাইয়ে নিতে ইচ্ছে করে। কি বলবে বুঝতে পারছে না। তিনি আস্তে আস্তে বাবুর দিকে এগিয়ে গেলেন। আন্টিকে তার দিকে এগিয়ে যেতে দেখে বাবু ভয় পেয়ে পিছিয়ে গেল। ম্যাডাম ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে মারবেন না, আর কখনো বলবো না। ম্যাডাম গিয়ে বাবুর পাশে বসলো। তুই আম্মুর আদর পাস নাই? না, যখন জ্ঞান হয়েছে তখন থেকে লোকের অপমান গালাগালি সহ্য করেছি। জানেন, আমি দেখতাম অনেক আম্মুরা তাদের ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যায়। তখন সেই ছেলে মেয়েরা কান্না করলে তখন আম্মুরা তাদের কোলে নিয়ে যায়। আমারে সারাদিন মারলে কান্না পায় না, কিন্তু ওই দৃশ্য দেখলে খুব কান্না পায়। ম্যাডাম আমি অনাথ আর গরিব বলে আল্লাহ আমার আম্মু দেয় নাই, তাই না? আমার আম্মু থাকলে তিনিও খাইয়ে দিতেন। বাবু, বাবু অবাক হয়ে ওনার দিকে তাকালো। তিনি মান ধরে রেখেছেন। আন্টি উঠে সোজা বাবুর রুমে চলে গেল। বাবু আবার শুয়ে পড়লো, কান্না করতে লাগলো। আসলেই বাবুর জন্ম থেকে তার উপর সবকিছু ঠিকঠাক যাচ্ছে না। আন্টি জানেন বাবু রাতে খায়নি, সেজন্য তিনি বাবুর জন্য খাবার নিয়ে ওর রুমে চলে গেলেন। গিয়ে দেখে বাবু আবারও ওর রুমে বালিশ কামড়ে ধরে কান্না করছে। বাবু খেয়ে নাও। আন্টির কথায় বাবু উঠে বসে আন্টির দিকে তাকালো। চোখের পানি বেয়ে গাল বেয়ে পড়ছে। আন্টি এক হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল, নাও, হাঁ করো। ম্যাডাম কিন্তু কথাটা শেষ করতে দিল না। চুপ, আজ থেকে কোনো ম্যাডাম না, আজ থেকে আমি তোমার আম্মু। কি ডাকবে না? বাবু কি বলবে বুঝতে পারছে না, আর চোখের পানি একবার বাদ ছেড়ে দিয়েছে। কি হলো, আমাকে আম্মু ডাকবে না? আপনি বকা দেবেন না তো? আন্টি আর দেরি না করে বাবুকে বুকের মধ্যে আগলে নিলেন। না রে সোনা, তোকে আর বকা দেবো না। তুই আজ থেকে আমাকে আম্মু ডাকিস। তুই আমার ছেলে হিসেবে এই পাশেই থাকবি। বাবুর কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। ভাবতেই পারবে না আন্টি ওরে আম্মু ডাকতে বলছে। এবার আন্টি একটু ধমক দিল। কি হলো, ডাকছিস না কেন আম্মু? আম্মু আমি তোর মা আজ থেকে। আর একদম কান্না করবি না, একদম বলবি না যে তোর আম্মু নেই, আমি তোর আম্মু। আপনি তাহলে আমাকে আর বকা দেবেন না তো? দেব, কথা না শুনলে। বকা না, মায়ের দিব। যখন বর্ষা আমার কথা শোনে না, যেমন করে মায়ের দিই তেমন করে তোকেও মায়ের দিব। নে, এবার খেয়ে নে। না খেয়ে খেয়ে কেমন রোগা হয়ে গেছিস, তোর তো শরীর খারাপ করবে। আন্টি বাবুকে খাইয়ে দিতে লাগলো। বাবুর চোখের পানি যেন বেড়েই চলছে, থামছে না। কি হলো, এখন আবার কান্না করিস কেন? দেখুন না ম্যাডাম, কান্না করতে চাই না তবুও পানি পড়ছে। এখনো ম্যাডাম বলছিস? আম্মু বল। ভুল হয়ে গেছে আম্মু, আর কান্না করব না। আন্টি বাবুকে খাইয়ে দিয়ে ওরে শুয়ে দিল, দিয়ে ওর রুমে চলে গেল। আন্টি তার ভুল বুঝতে পারছেন, ছেলেটার সাথে খুব দুর্ব্যবহার করেছেন। সবাই গিয়ে শুয়ে পড়লো। আর বাবু আজকে অনেক খুশি, বাবু তার মাকে পেয়েছে। বাবু আসলে সত্যি খুব লাকি। সকালবেলা ঘটলো আর এক কাণ্ড। স্যার কিছু লোককে নিয়ে এসেছেন, তারা মূলত আসছে এতিমখানা থেকে। স্যারের এসব আর ভালো লাগছে না, অশান্তির সৃষ্টি হয়েছে। আর ওনার কাছে পরিবারের গুরুত্ব বেশি, তাই বাবুকে এতিমখানায় দেবেন, সব খরচ নিজে নিয়ে। এনারা কারা আব্বু? ওনারা এতিমখানা থেকে এসেছে, ওখানে বাবুকে শিফট করে দেব। স্যারের কথা শুনে বর্ষা আকাশের চাঁদ হাতে পেয়েছে। বর্ষা দৌড়ে গিয়ে বাবুকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে? বাবু, আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে এখানে রাখতে পারছি না। তবে চিন্তা করো না, আমি তোমাকে খুব ভালো জায়গায় রাখবো আর প্রতিদিন দেখা করে আসবো। বাবুর মন খারাপ হয়ে গেল, তবু হাসি মুখে বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানকার লোকেরা বাবুকে নিয়ে যেতে লাগলো। তখনই আন্টি আসলো। এই বাবুকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বাবুকে এতিমখানায় দিয়ে দিচ্ছি, আমার অশান্তি ভালো লাগে না। এতিমখানায় এতিমরা থাকে, কিন্তু বাবুর তো আমি আছি, তো ও কেন এতিমখানায় যাবে? কি বলছো আম্মু? আপদ বিদায় হচ্ছে? তুমি চুপ থাকো। আর বাবু কোথাও যাচ্ছে না, আমাদের সাথে এখানেই থাকছে, এই বাড়িতেই। তোমার অসুবিধা হবে? বাবু আমার ছেলে, আমার বাসায় থাকলে কোনো অসুবিধে নেই, থাকবে আমাদের সাথে। আম্মু তোমার মাথা ঠিক আছে? ওই ছেলেকে বের করে দাও। না, ও আমাদের সাথে থাকবে। আপনারা চলে যান, বাবু কোথাও যাবে না। বর্ষা রাগ করে ওর রুমে চলে গেল। আর স্যার বলল, তুমি বাবুকে
হ্যাঁ, আমি বাবুকে মেনে নিয়েছি, আর কাল রাতে বাবুকে নিজের হাতে খাইয়ে দিয়েছি। বাবু, আমি তোমার কে? আম্মু, এই বলে বাবু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো, আর বর্ষা সেটা দেখে খুব রেগে গেল। এভাবে প্রায় 10 বছর পার হয়ে গেল। বাবুকে সবাই ভালোবাসে, তবে বর্ষা খুব ঘৃণা করে, সহ্য করতে পারে না, এমনকি মেরে ফেলতে চায়। এত রাগ, বাবুর বাবা মাকে বস করে দিয়েছে। বাবু এখন আন্টি আর স্যারের অনেক প্রিয় পাত্র। তারা দুজন খুব ভালোবাসে বাবুকে, কিন্তু বর্ষা বাবুর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। সারাদিন বাবুকে অপমান করে মুখে যা আসে তাই বলে, আর বাবু নীরবে তা সহ্য করে। আজকে কলেজে গিয়ে দেখে বাবু ওর বন্ধুদের সাথে বসে আছে। সেখানে বর্ষা গিয়ে, ফকিন্নি, লাট সাহেবের মতো তো বসে আছিস। আমি বলেছিলাম আমার নতুন জুতো আনতে, এনেছিস তো বাসায়? মেম সাহেব, এসব কথা এখানে না বললে কি নয়? কেন, তোর প্রেস্টিজে লাগে? মেম সাহেব, আপনি এসব কথা বাসায় গিয়ে বলেন। না, আমার যেখানে মন চাইবে সেখানেই বলবো। আমি তোর বাসায় থাকি না, তুই আমাদের বাসায় পড়ে আছিস। শুধু তাই না, আমার বাবা আর মাকে তুই বশ করে রেখেছিস। মেম সাহেব, আপনি শুধরাবেন কবে? কুত্তা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? আমি তোকে... এই বলে সবার সামনে সাব্বিরের গালে থাপ্পড় মেরে দিল, দুইটা মেরে চলে গেল। দোস্ত, তোরে কতবার বলছি তুই আমার বাসায় এসে থাক, কেন ওই বাসায় পড়ে আছিস? তুই শুধু একবার বল, দেখ ওই মেয়ের কি অবস্থা করি। মোটেও না, ওর কোনো ক্ষতি করিস না। এত অপমান করে তাও কিসের জন্য পড়ে আছিস? আমি কে ছিলাম সেটা ভুলে গেলে চলবে না। জানিস, ঠিকভাবে খেতে পেতাম না। সকালে খাবার জুটলে সারাদিন জুটতো না। আর না ছিল থাকবার জায়গা, না ছিল পড়বার বস্তু। কিন্তু স্যার আমাকে রাস্তা থেকে তুলে এনে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। জানিস, আমার আম্মুর আছে কি জানি না, তবে আম্মু পেয়েছি। তারা সবাই আমাকে এত ভালোবাসে। শুধু বর্ষা একটু খারাপ ব্যবহার করে, কিন্তু আমি ওদের নুন খেয়ে বড় হয়েছি। এখন আর বেইমানি করতে হয় নাকি? আর বর্ষার কথায় আমি কিছু মনে করি না। দেখবি বর্ষা একদিন বুঝবে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। থাক, বাদ দে, চল বাসায় যাই। চল। বাবু বাসায় চলে আসলো। আসার পর, আম্মু, আম্মু কই গেলে? এই তো, আই ফ্রেশ হয়ে আসো, খেতে দিয়েছি। বাবু গিয়ে ফ্রেশ হয়ে আসলো। ক্ষুধা লাগছিল তাই খাবার নিয়ে বসে আছে। একটু পরেই বর্ষা আসলো। এসেই, লাট সাহেবের বাচ্চা, দূর হয়ে যা, আমার ক্ষুধা লাগছে। বর্ষা, দিন মুখের ভাষা কি হচ্ছে? আমি ভাবতেও পারিনি তোমার এত অধঃপতন হবে। হ্যাঁ, এখন তো আমি খারাপ। ঠিক আছে, আমি চলে যাই। আমি তো এই বাড়ির কেউ না, ওই তোমাদের ছেলে। থাকো ওরে নিয়ে। মেম সাহেব, আপনি মাথা গরম করবেন না। নিন, বসে খেয়ে নিন, আমি সরে যাচ্ছি। বাবু, কোথাও যেও না, তুমি এখানেই থাকো। দেখি ওর সুতা কতদূর গিয়েছে। না আম্মু, আমি রুমে গিয়ে খাচ্ছি। মেম সাহেব, আপনি খেয়ে নিন। বাবু জোর করে উঠে ওর রুমে চলে গেল। কি করবে দোস্ত বাবুর, কারণ বর্ষা তো তার বাবুর বাসায় গিয়ে ওরে অপমান করছে না, বর্ষার বাসায় এসেছে তাই অপমান করছে। চলে গেলে তো আর অপমান করতো না। বাবু খেয়ে দিয়ে শুয়ে পড়লো। ইদানিং স্যার কাজে অনেক ব্যস্ত থাকছে, সেজন্য ঠিক মতো কথা বলতে পারছে না। বিকাল বেলাতে বাবু চলে গেল ছাদে। গিয়ে ছাদে লাগানো গাছ পরিষ্কার করতে লাগলো। তখন বর্ষা আসলো ওর গাছে পানি দিতে। কুত্তা, তোর এত অপমান করি, তোর কি গায়ে লাগে না? চলে যাস না কেন? তোর কি লজ্জা বলতে কিছুই নেই? মেম সাহেব, এতিম অনাথ এদের লজ্জা থাকে না, আর যেটুকু থাকে সেটা আপনাদের মতো ধনীরা দেখতে পান না। তোর মুখে মুখে কথা বলা বের করছি, ইদানিং খুব বেড়েছে। তুই আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছিস। তোর জন্য আমার আম্মু পর্যন্ত আমাকে কথা শোনায়। মেম সাহেব, আপনারা বড়লোক মানুষ, আপনার আম্মুর সামান্য কথায় আপনি যদি কষ্ট পান তাহলে কিভাবে হবে বলুন? আর আমি যে আপনার কথা, অপমান, থাপ্পড় সহ্য করে আসছি এই 1 যুগ ধরে। আছিস কেন? দূর হয়ে যা, যেতে পারিস না? চলেই যেতাম। আছি শুধু আপনার বাবা মায়ের জন্য, তারাই আমার পৃথিবী। আর আপনাদের নুন খেয়ে বড় হয়েছি, কিছু তো শোধ করতে হবে। লাগবে না, তুই দূরে গিয়ে মর। মেম সাহেব, আপনি যে আমাকে এত অপমান করেন, এত খারাপ ব্যবহার করেন, তা আপনার কি কখনো মনে হয় নাই যে এটা ঠিক না? তোরে খুন করলে আমার একটুও সমস্যা হবে না। তোর মতো ফকিন্নির... দেখুন, কাউকে কষ্ট দিয়ে কিন্তু সুখে থাকা যায় না। আপনার প্রতিটা আঘাতের কথা আমার মনে গেঁথে আছে। আমি তো যাবই না, বরং দেখব কত অপমান করতে পারেন। তোরে আমি খুন করে দিব। মেম সাহেব, একটা কথা বলি, রাগ করেন না। কি কথা? এখন আমি আর ছোট নেই, বড় হয়েছি। আর ফকিন্নি হলেও আত্মসম্মান আছে। তাই বলছি কি,
সবার সামনে আর অপমান করেন না, কষ্ট হয়। আমি যদি কোনো ভুল করি তাহলে আমাকে বাসায় ফেলে সারাদিন স্যান্ডেল দিয়ে পিটাবেন। তো সবার সামনে অপমান করেন না, এতে আমার থেকে আপনার বেশি সম্মানহানি হবে। আমার সম্মান মানে? দেখুন, সবাই তো জানে আমি আপনার বাসার কুকুর, কাজের লোক। আমি তো আপনার সাথে খারাপ আচরণ করি। কুকুর মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষ কিন্তু তা করেন না। সবার সামনে আপনি আমাকে মারলে সবাই আপনাকে খারাপ ভাববে, সেজন্য আর সবার সামনে অপমান করবেন না প্লিজ, দোহাই লাগে আপনার। আমাকে এত জ্ঞান দিতে হবে না। তোর থেকে জ্ঞান নিয়ে বড় হবার ইচ্ছা নেই। লোকে কি বললো তা নিয়ে বর্ষার কোনো মাথা ব্যথা নেই। বাবু উঠে চলে আসলো। বাবু জানে বর্ষাকে বলে কোনো লাভ নেই। বাবু বিকেলবেলায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছে, তখন বর্ষা তার বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে বের হয়েছে। বাবুর এলাকার অনেক ছেলে বাবুর সাথে বন্ধুত্ব করতে চাইলেও বাবু শুধু শাওনকে নিয়ে খুব ভালো বন্ধু ভাবে। বাবু শাওনের জন্য অপেক্ষা করতে লাগলো। খানিকক্ষণ বাদে শাওন আসলে দুজন মিলে ঘুরতে বের হলো। বন্ধু, তোর খুব কষ্ট হয় তাই না? বর্ষা অনেক খারাপ ব্যবহার করে। আরে না, বর্ষা খারাপ ব্যবহার করে তাতে কি? ওর বাসায় সবাই তো আছেন, তারা আমাকে তার ছেলের মতো দেখেন, খুব ভালোবাসেন। তাদের ভালোবাসার কাছে বর্ষার খারাপ ব্যবহার হার মেনে যায়। চল গিয়ে ফুচকা খেয়ে আসি। না থাক। না চল। শাওন বাবুকে জোর করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। খানিকক্ষণ বাদে বর্ষা আসলো ওর বন্ধুদের সাথে। একদম কথা বলবি না, চুপ করে থাক। আজ যে কিছু বললে আমি সহ্য করব না। না, ওরে যেন কিছু বলিস না। দেখা যাবে। প্লিজ শাওন, ওরে কিছু বলিস না যেন। এভাবে খানিকক্ষণ বাদে ফুচকা খেতে খেতে বর্ষা বাবুর দিকে এগিয়ে আসলো। মেম সাহেব কিছু বলবেন? আমরা ফুচকা খাবো, এখান থেকে চলে যা। এই মেয়ে, এটা কি তোমার বাবার জায়গা যে চলে যাব? প্লিজ শাওন চুপ কর, চল এখান থেকে, আমরা চলে যাচ্ছি। না, কোথাও যাচ্ছি না। এতই যদি সমস্যা হয় আপনি চলে যান। নিজে পারিস না বলে কি বন্ধুকে দিয়ে কথা বলাচ্ছিস? প্লিজ শাওন চুপ কর, চল এখান থেকে। মেম সাহেব আমরা চলে যাচ্ছি। এই, তুই কেন ভয় পাস ওই মেয়েকে? ও একটা মেয়ে আর তুই একটা ছেলে। তুই ওকে ভয় পাবি না, ও তোকে ভয় পাবে। তোর পায়ে পড়ি, চুপ কর। মেম সাহেব আপনি কিছু মনে করবেন না। তোর ব্যবস্থা আমি করছি, বাসায় আয়। বর্ষা রাগ করে চলে গেল। আজকে কপালে খারাপ আছে। তোরে বললাম কথা বলিস না, তবু কি করলি? আর কতদিন চুপ করে থাকবি? ওর কথায় জবাব দে, দেখবি ও আর তোর উপর অত্যাচার করবে না। না রে, ওরে বকা দিতে হবে না। আম্মু একটা বকা দিলেই কান্না করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বর্ষা অনেক আদরের মেয়ে। ঠিক আছে, শোন ওর বকুনি, যেমন খুশি। ওই জোরে রাগিয়ে দিলি, জানি না বাসায় গিয়ে কি তোলপাড় করে। ও যা বলবে তার জবাব দিবি, দেখবি আর কোনো কথাই বলবে না। যা বাসায় যা, আমিও বাসায় যাচ্ছি। বাবু শাওনকে বিদায় জানিয়ে বাসায় আসলো। বাসায় আসবার সাথে সাথে কুত্তার বাচ্চা, তুই তোর বন্ধুকে দিয়ে আমাকে অপমান করাস। আজ তোর একদিন কি আমার একদিন। মেম সাহেব, আপনি শাওনের কথায় কিছু মনে করেন না। আমি ওরে কিছু বলিনি, তবুও ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আচ্ছা, তোর মাথায় এটুকু যায় না যে তুই থাকলে আমি বিরক্ত বোধ করি? তবু কিসের জন্য পড়ে আছিস? ভালোবাসা, আম্মু আর স্যারের ভালোবাসা আমাকে যেতে দিচ্ছে না। দূর হয়ে যা। এত লোক মরে, তুই মরতে পারিস না? দোয়া করুন যাতে তাড়াতাড়ি মরে যাই। যা গিয়ে গাড়ির তলায় মাথা দে। জানেন, একটা কুকুর কেউ মানুষ এত অবহেলা করে না যতটা আপনি করেন। মেম সাহেব, আমি মানুষ, পাথর না। আমার কষ্ট হয়। কষ্ট হয়তো আছিস কেন? চলে যা। বললাম না, একটা নিষিদ্ধ মায়া আমাকে ধরে রেখেছে, তা না হলে কবেই চলে যেতাম। জানেন, এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আপনি কি বুঝবেন এতিমের কষ্ট? আপনার তো সব আছে। কি রে, কি কথা হচ্ছে? আম্মু তেমন কিছু না, ওই কলেজের ব্যাপারে কথা বলছিলাম। বাবু গুছিয়ে নাও, আমরা রাজশাহী যাব, আমার বাবার বাড়ি। আম্মু আপনাকে একবার তো বলেছি, কোথাও যেতে ইচ্ছে করে না, আমি বাসায় থাকবো। প্লিজ, দোহাই লাগে আপনার, আমাকে নিয়ে যেতেন না? আপনারা চান। ঠিক আছে বর্ষা, তুই গুছিয়ে নে, কাল ভোর 4টার ট্রেন। আমি যাব, তাও তোমার ওই বাবার বাড়ি? স্নান করার জন্য একটা ভালো বাথরুম নেই, আর রাতের বেলায় সবাই একসাথে ঘুমাবে। আর ওই বুড়ি তো আছে, আমাকে দেখলে বলবে, এ বর্ষা তোর চুল এমন কেন, সামনের দিকে এমন করে রং করা কেন, পায়জামা এত ঢিলা কেন, হাতের নখ বড় কেন, আয় মাথায় তেল দিয়ে দিই। এইসব আদিক্ষেতা দেখলে মেজাজ গরম হয়ে যায়। আমি যাবই না। বাবুর সাথে থাকতে পারবি? বাসায় বাবু আর তুই কোনো ঝগড়া করবি না তো? ওই ছেলেকে এই কয়দিন বাসায় আসতে নিষেধ করে দাও, তাহলেই হবে। হ্যাঁ, বাড়ির বাইরে থাকবে, বাবু বাসায় থাকবে। সে দেখা যাবে। বর্ষা, তুই এমন কেন? ছেলেটার সাথে একটু ভালো ব্যবহার তো করতে পারিস। একটা দিন ভালো ব্যবহার করে দেখিস। আরে আন্টি, মেম সাহেব তো অনেক ভালো ব্যবহার করে, শুধু আপনাদের সামনে আপনাদের দেখানোর জন্য এমন করে নাটক করেন। থাক, আমি জানি। আসো, খেয়ে নাও। আমি পরে খাবো।
আপনারা খেয়ে নিন। বাবু জানেন বর্ষা খাবে না, যদিও খায় সেজন্য পরে খাবে। ওরা সবাই খেয়ে নিল। বাবু গিয়ে রুমে শুয়ে পড়লো। খানিকক্ষণ বাদে আন্টি খাবার নিয়ে বাবুর রুমে গেল। বাবু, বর্ষা তোকে খুব কষ্ট দেয় তাই না? না আম্মু, বর্ষা অনেক ভালো একটা মেয়ে, ওর ওসবগুলো বেশ ভালোই লাগে। হ্যাঁ, নে খেয়ে নে। আচ্ছা আম্মু, আমি যদি চলে যাই তাহলে কি আপনি কষ্ট পাবেন? ওই ওই কথা আর একবারও বলে দেখ, আমি আর তোর সাথে কথাই বলবো না। আমাকে ছেড়ে তুই কোথায় যাস না। কোথাও যাব না। নে ঘুমিয়ে পড়, কাল ভোরে যেতে হবে। আর বর্ষা যদি কিছু বলে তাহলে রাগ করিস না। আরে আমি রাগ করি না। আন্টি বাবুকে খাইয়ে দিয়ে চলে গেল। বাবু ঘুমিয়ে পড়লো। ওর বাবুর ঘুম ভেঙে গেল। ভোরবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর আন্টি আর স্যারকে স্টেশনে নিয়ে গেল। বর্ষাও সাথে গেল। তারপর তাদের বিয়ের জানানো হলো। এবার তুই কিসে যাবি? চিন্তা করেন না, আমি এদিকে থাকবো, আপনি বাসায় চলে যান। এই বলে বাবু হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে মিশে গেল। আর বর্ষা বাসায় চলে আসলো। সারাদিন পার হয়ে গেল। সন্ধ্যায় একটু আগে বাবু আস্তে আস্তে বাসায় গেল। বাসায় গিয়ে দেখে রিয়া, বর্ষার বান্ধবী, বাসায় এসে বর্ষার সাথে গল্প করছে। দেখ, নবাবজাদা বাসায় আসছে, এবার আমার মাথা খাবে। সারা দিন কত শান্তিতে ছিলাম, ভাবছিলাম আল্লাহ বাঁচাইছে, কিন্তু না। আবার শনি এসে হাজির হয়েছে। বাবু কোনো জবাব না দিয়ে চুপচাপ ওর রুমে চলে গেল। সারাদিন শুধু পার্কের মধ্যেই বসে কাটিয়ে দিয়েছে, ঠিকমতো খাওয়াই হয় নাই। রুমে গিয়ে একটু বিশ্রাম নিতে শুয়ে পড়লেন। বর্ষা, এই ছেলে আর তুই এক বাসায়? বাসায় আর কেউ নেই? কি আর করবো বল? যদি কিছু করে, যদি তোর উপর জোর করে? হাসতেছিস কেন? ওরে আমি চিনি, ও এমন না। আমার সামনে মাথা নিচু করে থাকে, আমার মুখের উপর কথা বলে না। আর তোর চিন্তাধারা এত কনফিডেন্ট? থাকবেই তো, 10 বছরের উপর আছে আমাদের বাসায়। সারাদিন অপমান করি তো তার কোনো প্রতিবাদ করে না। আর তুই কি বলছিস? তুই যা বলিস তাই বলিস। বাবুর মতো একটা ছেলে হয় না। আসলে আমি না এর প্রেমে পড়ে গেছি। ভাই নিয়ে যা তো, আপদ বিদায় হোক। না বাবা, আমার পড়াশোনা আগে, যদি কপালে থাকে তাহলেই হবে। থেকে যা আজকে আবার বাসায়। না বাবা, আমার বাসায় ছাড়া কোথাও ঘুম আসে না। তুই একটু কষ্ট করে নে। রিয়া বর্ষাকে বিদায় জানিয়ে ওর বাসায় চলে গেল। এখন বাসায় শুধু বর্ষা আর বাবু। বাবু ওর রুমে কাত হয়ে শুয়ে আছে, ক্ষুধাও লাগছিল। আর বাবু যদি এখন বাসা থেকে খাবার খায় তাহলে বর্ষা আজে বাজে কথা বলবে। তাই বাবু আস্তে আস্তে উঠে বাইরের দিকে গেল। যা টাকা ছিল তাই দিয়ে বিস্কিট কিনে বাসায় এসলো। বর্ষা ড্রয়িং রুমে বসে তা দেখলো। রুমে ঢুকবার সময় বর্ষা, তা নবাব খ্যাত, কোথাও যাওয়া হয়েছিল? একটু বাইরে গেছিলাম। কি করতে গিয়েছিলেন? সিগারেট কিনতে নাকি গাঞ্জা? আমি নেশা করি না, এসব কথা বলেন কেন? তো কি করতে গিয়েছিলেন? আসলে আসলে কি? খুব ক্ষুধা লাগছিল তাই বিস্কুট কিনতে গেছিলাম। কেন, বাসায় কি খাবার নেই? আছে, কিন্তু যদি নিয়ে খাই তাহলে আপনি মারবেন, না হলে বকা দেবেন। এতই যখন ভয়, চলে যাস না কেন? আমি চলে গেলে আম্মু খুব কষ্ট পাবে। আমি ঘুমাবো, একদম বিরক্ত করবি না। আর এমনিতেই কাল খুব সকালে ক্লাস আছে, দূর হয়ে যা। বাবু রুমে গেল। বাবু রুমে চলে গেল, গিয়ে পানির বোতল নিয়ে বিস্কুট খেতে লাগলো। তখন বর্ষা রুমে আসলো। বিস্কুট খেয়ে ক্ষুধা মিটবে? এখন তো পাচ্ছি, কিন্তু কোনো এক সময় পানি ছাড়া কিছুই পেতাম না। ঢং না করে টেবিলে খাবার আছে, যা গিয়ে খেয়ে নে। না, আমার পেট ভরে গেছে। সবাই ঠিকই বলে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। তোর কাছে ওই বিস্কুটই বেস্ট, তাই খেয়ে থাক। আমার খাওয়া শেষ। সব আগাছা এসে আমার কপালে জুটেছে, কবে যে বিদায় হবে কে জানে। বর্ষা চলে গেল। তাই যাই হোক, বর্ষা আজকে তো খেতে বলছে বাবুর কাছে, তাতে অনেক। বাবু বিস্কুট আর পানি খেয়ে ঘুমিয়ে পড়লো। হেমন্তের শেষ, হালকা শীত নেমে এসেছে। সকালে ভোরবেলায় ঘুম ভেঙে যায়। তখনই ঘুম থেকে উঠে সমস্ত কাজ কাম শেষ করে বসে রইল। বারান্দায় বসে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। খানিকক্ষণ পর বর্ষারও ঘুম ভেঙে যায়। বাবু তখন চুপচাপ বসে আছে। বর্ষা উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এই ছোট লোকের বাচ্চা, কই গেলি? হ্যাঁ, কোথায় গিয়ে মরলি? বাবু বর্ষার কথা শুনে দৌড়ে বর্ষার সামনে গিয়ে বলল, হ্যাঁ ম্যাম সাহেব, বলুন কি বলবেন। আজকে কি কলেজে যাবি? না, আমার শরীর ঠিক নেই, ক্লান্ত লাগছে, আমি যাব না। বাসায় থাক, আর কোনো জিনিস যেন চুরি করিস না। ম্যাম সাহেব, আমি গরিব এতিম, কিন্তু চোর না। আমাকে এসব বলেন না, খুব খুব কষ্ট হয়। আমি ক্লান্ত হয়ে গেছি। মরে তো যাস নাই। আমি কলেজে যাচ্ছি, বাসায় যেন কোনো অপকর্ম করিস না। আপনি নিশ্চিন্তে থাকেন। বর্ষা কলেজে চলে গেলেন। এবার বাবু ভাবছে বর্ষা কলেজ থেকে এসে কি খাবেন। বর্ষার ভালো করবার জন্য বাবু রান্না করতে লাগলো। রান্নার নিয়ম কানুন জানেন, তবে এক্সপেরিমেন্ট নেই।
কাঁচা হাতে রান্না করতে লাগলো। প্রথমে ভাত রান্না করলো, তারপর ডাল রান্না করলো, কিন্তু মাংস রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললো গরম তেলে। তবু রান্না শেষ করলো, জানে না রান্না কেমন হয়েছে। সবকিছু সুন্দরভাবে পরিবেশন করলো। ডান হাত অনেক পুড়ে গেছে, ডান হাত অনেক পুড়ে গেছে, তাতে ওর কোনো মাথা ব্যথা নেই। ওর নিজের প্রতি কোনো যত্ন নেই। জ্বর আসলেও কাউকে জানায় না। 12টার দিকে সবকিছু গুছিয়ে বসে রইল। তখন বর্ষা বাসায় আসলো। বাসা থেকে কি কি আত্মসাৎ করলি? ম্যাম আমি কিছু নাই। আমি বসে না থেকে রান্না করলে তো পারতিস। এখন তো আমি রান্না করব, তাই গান্ডে বুন্ডে গিলবি। বসে বসে অন্ন ধ্বংস করছিস। মেম সাহেব আমি রান্না করেছি, আপনাকে রান্না করতে হবে না। রান্না করেছিস তাও আবার তুই? তো কি শাক পাতা রান্না করলি? আসেন আমি পরিবেশন করে বসে আছি। বর্ষা গেল। বাবু বর্ষাকে বসতে দিয়ে একটা প্লেটে বর্ষাকে খাবার পরিবেশন করে দিল। বর্ষা খেতে গিয়ে থামলো। আমি তোর ধান্দা ধরে ফেলেছি। কিসের ধান না মেম সাহেব? এই খাবারে বিষ আছে, আর তুই আমারে বিষ খাইয়ে মেরে আমার সব সম্পত্তি নিয়ে নিবি। ছি কি বলেন এসব মেম সাহেব? আমি এত নীচ না, এটা একদম ভালো খাবার, এতে কোনো বিষ নেই। এই দেখুন আমি খাচ্ছি। বাবু অন্য প্লেট থেকে খাবার চামচ দিয়ে প্লেটে তুলে হাত দিয়ে যাবে, তখন ওই পোড়া হাতে ঝাল লাগলো। আর বাবুর জ্বালা সহ্য করতে না পেরে বলে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিলি কেন? বাবু কোনো কথা না বলে হাতটা লুকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ট্যাপ ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে রাখলো। বর্ষা পেছন দিক থেকে খেয়াল করলো। কি হয়েছে হাতে? কিছু না, আপনি বসুন, আমি আসছি। এসে খেয়ে দেখছি খাবারে কিছু নেই। দেখা তোর হাত। না আপনি গিয়ে বসুন, আমি আসতেছি। কিন্তু বর্ষা গিয়ে জোর করে ওর হাত দেখলো। জীবনে আজকে মনে হয় প্রথম বর্ষা বাবুকে ছুঁয়েছে। এর আগে গায়ে হাত দিয়েছে, তবে সেটা থাপ্পড়। কিভাবে পড়ালি? কিছু না, আপনি চলুন। বর্ষা বাবুর হাত ধরে টানতে টানতে ওর রুমের দিকে নিয়ে গেল। এবার ড্রয়ার থেকে স্যাভলন বের করে হাতে লাগিয়ে দিয়ে যাবে, তখনই বাবু হাতটা পেছনে টেনে নিল। এতিমের হাতে আর ক্রিম লাগাতে হবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। চুপ করে থাক ছোট লোকের বাচ্চা। আমাকে বকুনি শোনাবি বলে প্ল্যান করছিস? চুপচাপ থাক। সোজা হয়ে দাঁড়িয়ে রইল থাপ্পড় খেয়ে। আর বর্ষা হাতে ক্রিম লাগিয়ে দিতে লাগলো। কি খুচরা পাপ করেছিলি তার শাস্তি। বাবুর হাতে ক্রিম লাগিয়ে দিল। তারপর বর্ষা বাইরে আসলো। বাবু আসলো, বর্ষা গিয়ে খেতে বসলো। কি দেখছিস? আপনি আমার হাতে? তোর হাতে স্যাভলন লাগিয়ে দিয়েছি তাই বলে ভাবিস না গলে গিয়েছি। যদি রাস্তায় একটা কুত্তা অসুস্থ হয়ে যায় তাকেও আমি হেল্প করি। আর তুই তো কোথায় একটা মানুষ। একটা কুকুর আমার মতো অবহেলিত হয় না যতটা আমি আপনার কাছ থেকে হই। এই আমি তোর বাসায় গিয়ে অপমান করছি? ও, তোর তো আবার বাসা নেই। বর্ষা এসে এক লোকমা খাবার গালে তুললো। তুই রান্না করেছিস? হ্যাঁ, কেন ভালো হয়নি? আসলে কোনোদিন রান্না করি নাই তো, তাই একটু কষ্ট করে খেয়ে নিন। খাচ্ছি আমার সামনে থেকে, তুই থাকলে খেতে মন চায় না। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। বাবু সোজা বাসার বাইরে চলে গেল। বাইরে হালকা করে মেঘ একসাথে জড়ো হচ্ছে। রাতে বাদল নামতে পারে। বাবু সেই দুপুর 3টার সময় গেছেন, আর এখন রাত 11টা বাজতে চললো, তবু বাসায় আসছে না। তখন বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে শীতও লাগছে। বাসার দরজা খোলা আছে। বর্ষা একটা চাদর গায়ে দিয়ে ড্রয়িং রুমে বসে আছে। রাত 11:20 দিকে বাবু আস্তে আস্তে রুমের দিকে আসলো। ভিজে চাপড় চোপড় হয়ে গেছে, শীতে কাঁপছে। এটা তোর বাসা না যে যখন খুশি তখন আসবি। এটা ভদ্র লোকের বাসা। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বাবু শীতে কাঁপছে, কথা বলতে পারছে না। তখন বাবু রুমে গিয়ে জামা কাপড় পাল্টে গরম জামা কাপড় পরে নিল। বর্ষা বাবুর রুমে ঢুকলো। আমার কথার জবাব দে, কোথায় গিয়েছিলি? বস্তিতে। আজকে খুব একা একা লাগছিল আর ক্ষুধা লাগছিল, তাই ওখানে গিয়েছিলাম। বাসায় কি খাওয়ার নেই? আছে, তবে সেটা নিষিদ্ধ। আমার হাত পুড়ে গেছে, খেতে পারবো না তুলে, তাই ওখানে গেছিলাম। যে চাচি আমাকে মানুষ করেছিল তার কাছে, সে আমাকে খাইয়ে দিয়েছে। তাই বলে বৃষ্টিতে ভিজতে ভিজতে? এই বৃষ্টি কি করবে? আর বৃষ্টিতে ভিজে কান্না করলে চোখের পানি কেউ দেখতে পায় না। খেয়েছিস রাতে? হ্যাঁ। কি খেয়েছিস, বিস্কিট নাকি মুড়ি? না চাচি, হালকা ডাল আর ডিম রান্না করেছিল, তাই দিয়ে খাইয়ে দিয়েছে। ভালো হয়েছে, বাসায় তো মাংস রান্না করেছিলি, খেয়ে নিতে পারতিস। কুকুরের পেটে ঘি সহ্য হয় না, ওই ডাল আর ডিমই যথেষ্ট। হ্যাঁ তাই, আমি ভাবছিলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু না, এসে জড়ো হয়েছে। বাবু কোনো কথা না বলে ঘুমিয়ে পড়লো।
ক্লান্ত শরীর। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ উঠে গেছে, আর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। এক লাফে উঠে বসলো। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে বর্ষা মন খারাপ করে চেয়ারে বসে আছে। কি হয়েছে বর্ষার? মেম সাহেব কি হয়েছে আপনার? দেখ, ভালো লাগছে না, যা আমার সামনে থেকে। কি হয়েছে, শরীর খারাপ নাকি? ম্যাম কি জন্য মন খারাপ আমাকে বলুন। যাবি আমার সামনে থেকে? আমি কি আপনাকে কোনোভাবে হার্ট করেছি? বলুন, আমাকে মন খারাপ করে থাকবেন না। আমার এমনিই মন খারাপ, যা আমার সামনে থেকে, না হলে থাপ্পড় খাবি। আপনি আমাকে যত ইচ্ছে তত থাপ্পড় দেন, কিন্তু মন খারাপ করে থাকেন না। আমাকে বলুন, আমি আপনার মনটা ভালো করে দেব। যাবি এখান থেকে? একটা জোকস বলি, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। দেখ, আম্মুকে ছাড়া কখনো থাকি নাই, আম্মুর জন্য মন কাঁদে। একটা কথা বলবো? কি কথা? চলেন আপনার নানার বাড়ি, আম্মুকে দেখতে পাবেন, সাথে মনও ভালো হয়ে যাবে। না, যাব না। চলুন, দেখবেন আপনার আম্মু নানু সবাই কত খুশি হবে, আর বেড়ানো হয়ে যাবে। না, যাব না। চলুন না, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, যাব। তাহলে টিকিট কাটি, বিকালে যাব আর সকালে পৌঁছে যাব। তোর সাথে? সমস্যা নেই, আমি আপনার থেকে দূরে থাকবো। যা, টিকিট রেডি কর। বাবু অনলাইন থেকে 2টা টিকিট বুকিং করলো। বর্ষা সবকিছু গুছিয়ে নিল। সারাদিন বাবু বাইরে থাকলো। দুপুরবেলায় বাসায় আসলো। তুই কই থাকছিস সারাদিন? আমার মন খারাপ ছিল, তাই একটু বাইরে গেছিলাম। আপনি গুছিয়ে নিন। ওয়েট কর। বর্ষা 10 মিনিট বাদে গুছিয়ে নিল। চলুন। তুই এই গেঞ্জি পরে যাবি নাকি? আমি তো আপনাকে এগিয়ে দিতে যাচ্ছি, আপনার নানার বাসায় যাব না তো, আমি এগিয়ে দিয়ে চলে আসব। অত দূর কি করতে যাবি? আপনাকে এগিয়ে দিতে, আপনার যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি যাচ্ছি। তবুও ভালো জামা পরে নে, ফকিন্নির মতো লাগছে। আমি তো ফকিন্নি, তার আবার কেমন লাগবে? বেশি কথা না বলে যা বলতেছি তাই কর। বাবু ভয়ে তাড়াতাড়ি রুমে গিয়ে একটা ভালো শার্ট পরে আসলো। ট্রেনে একদম আমার সাথে কথা বলবি না। কি ঠিক আছে? বাবু বর্ষার জামা কাপড়ের ব্যাগ নিয়ে নিল। তারপর যেতে লাগলো। 4টার সময় ট্রেনে গিয়ে বসলো। 4:25 ট্রেন। বর্ষা আর বাবুর সিট একই কেবিনে। বাবু বর্ষার জন্য স্পেশাল কেবিনের ব্যবস্থা করেছে। বাবু সাইডে দাঁড়িয়ে আছে। এই, এখানে এসে বস। না থাক। বস, না হলে অন্য কেউ এসে বসে যদি। বাবু গিয়ে বর্ষার পাশে বসলো। মাঝখানে ব্যাগ। ট্রেন ছেড়ে দিল। বর্ষা আর বাবু দুজনেই ট্রেনে বসে রইল, আর মাঝখানে ব্যাগ। ট্রেন ছেড়ে দিল। প্রায় আধা ঘন্টা কেউ কারো সাথে কোনো কথা বলে না। বাবু শুধু, মেম সাহেব, আপনার ঘুরতে ভালো লাগে? লাগে, তবে তোর সাথে না। মেম সাহেব একটা কথা বলবো? কি কথা? যদিও বলা উচিত নয়, তবুও ছোট মুখে বলছি, আপনাকে সুন্দর লাগছে। বর্ষা কোনো কথা বলল না। খানিকক্ষণ বাদে, যদি থাপ্পড় খেতে না চাস তাহলে চুপ করে থাক। ভুল হয়ে গেছে। বর্ষাদের সামনে একজন ভদ্র মহিলা বসেছিলেন। তোমরা দুজনে একসাথে কোথায় যাচ্ছ? আগে আমরা রাজশাহী যাচ্ছি, আপনি? আমি সামনে স্টেশনে নেমে যাব। তা তোমরা দুজন কি? আপনি যেটা ভাবছেন সেটা না, উনি আমার মেম সাহেব, আমি ওনার বাসার চাকর। কথাটা শুনতে পেয়েও বর্ষা না শোনার ভান করে আছে। আর চাকর কথাটা শুনে ওই মহিলা বেশ অবাক হয়ে গেলেন। তুমি কাজ করো? তোমার মতো একটা ছেলে চাকর? বিশ্বাস হয় না। দেখে তো মনে হয় তোমরা দুজন স্বামী। আর বাকি কথা বলতে দিল না। বর্ষা তার আগেই তেলে বেগুনে জ্বলে উঠল। আপনার কি মনে হয় আমরা স্বামী স্ত্রী? এই, কে আপনি? চেনেন আমাদের? যেখানে যাচ্ছেন সেখানে যান। বুঝি না আসে কোথা থেকে এসব লোক। মেম সাহেব, উনি বুঝতে পারেন নাই, সেজন্য ভুল করেছেন। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। আন্টি, আপনি মেম সাহেবের কথা কিছু মনে করেন না, উনি একটু রাগী, তবে অনেক ভালো মানুষ। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি। না না বাবা, ঠিক আছে, আমি রাগ করি নাই। আর তোমার ব্যবহার দেখে বুঝতে পেরেছি তুমি খুব ভালো। ভালো হয় আপনার সাথে নিয়ে যান। আসছে কোথা থেকে, এজন্যই ট্রেনে যেতে চাই না। মেম সাহেব প্লিজ রাগ করেন না, লোকে খারাপ বলবে। আমাকে বিরক্ত করিস না। বর্ষা কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। হালকা হালকা শীত থেকে বেশ ভালোই লাগছে। আমি জ্যাকেটের বাটনগুলো লাগিয়ে বসলাম। বর্ষার ব্যাগ থেকে চাদর বের করে গায়ে দিয়ে বসলেন। রাত 8টার দিকে একটা স্টেশনে ট্রেন থামলো। সেই মহিলা নেমে গেলেন। আমার হালকা ঘুম আসলো। হেলান দিয়ে শুয়ে আছি, তখন খেয়াল করলাম কেউ আমার গায়ে হাত দিয়ে ডাকছে। বাবুর নাম না দিয়ে আমি বক্তা হিসেবে আমি পরিবেশন করেছি। তাকিয়ে দেখি 10 বছর বয়সী একটা ছেলে, গায়ে হালকা একটা ময়লা জামা, গায়ে ময়লা। স্যার 10 টাকা দেবেন? খুব ক্ষুধা লাগছে, একটা রুটি কিনে খাইতাম। ছেলেটির কথা শুনেই আমি চলে গেলাম সেই ছোটবেলায়। আমিও তো এভাবে লোকের কাছে চেয়ে বেড়াতাম, ওর কষ্ট আমি বুঝতে পারছি।
তার কষ্ট সেই বোঝে যে সেই সমপরিমাণ কষ্ট ভোগ করেছে। আমি জানি ক্ষুধার যন্ত্রণা কত নির্মম। দেন না স্যার, খুব ক্ষুধা লাগছে। সেই সকালে খেয়েছি আর এখন রাত হয়ে গেছে। ওর কথায় আমার হুঁশ আসলো। তোমার নাম কি? আমার নাম করিম। তোমার খুব ক্ষুধা লাগছে? হয়। ঠান্ডা লাগছে না? ক্ষুধা যন্ত্রণায় আর শীত লাগে না স্যার। চলো খেয়ে নেবে। আমি করিমের হাত ধরে বাহিরে আসলাম। তারপর স্টেশনের পাশে একটা হোটেলে ঢুকে গেলাম। করিম কি খাবে? একটা রুটি। রুটি খাওয়াবো না? তোমার কি খেতে মন চাইছে? গোস্ত? অনেকদিন গোস্ত খাই না, ভুলে গেছি গোস্তের স্বাদ কেমন। একটু ওয়েট করো। আমি ওয়েটারকে ডেকে মাংসের অর্ডার দিলাম। তারপর মাংস দিয়ে গেলে করিম খেতে লাগলো। করিম তুমি একা? না স্যার, আমার নাকি মা বাবা দুজনেই আছেন। বাবা মদ গাঁজা খায় আর ঘন ঘন বিয়ে করেন। বাবা মা দুজনেই আলাদা, আর মাও অন্য জায়গায়। আর বলতে পারলাম। মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। খেয়ে নাও। এই হলো আমাদের দেশ, যেখানে তার তৃপ্তি লাভের জন্য বিয়ে করে আর সেই কষ্ট সহ্য করতে হয়। এসব করিমের মতো ছেলে মেয়েদের আসলে তারা বাবা মা নামের কলঙ্ক। সন্তান জন্ম দিছে অথচ মানুষ করতে পারে না। পেট চালাতে এইসব ছেলে মেয়েগুলো বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ে আর দেশের ক্ষতি করে। এর জন্য দায়ী হলো করিমের বাবা মার মতো মানুষগুলো। যাই হোক, করিম খাওয়া শেষ করলো। করিম এখন তো খেলে তারপর কালকে কি করবে? জানি না, আল্লাহ চালিয়ে দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসি তাহলে। তোমার শীত লাগছে? একটু একটু, তবে দোকান বন্ধ করলে, বস্তা গায়ে দিয়ে শুয়ে পড়লে আর ঠান্ডা লাগবে না। বলেই চলে যেতে লাগলো। তখন আমি ওরে দাঁড় করিয়ে আমার জ্যাকেট খুলে ওর গায়ে দিয়ে দিলাম। যদিও বড় হয়ে গেছে, তাতে কি শীত মানবে? অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আমি কোনোদিন ভুলবো না। করিম মনের আনন্দে চলে গেল। আমি চলে আসতে গেলাম, তখন দেখি বর্ষা পেছনে দাঁড়িয়ে আছে। মেম সাহেব, আপনি বাইরে কেন আসলেন? নিজের জ্যাকেট ওরে দিয়ে দিলি, এখন এত পথ যাবি কিভাবে? চিন্তা করতে হবে না, আমি যেতে পারবো। ওদের কষ্ট দেখে তোর এত লাগে কেন? কারণ আমিও তো ওদের মতো কেউ। আপনাদের দয়ায় আজকে এখানে। কিন্তু আমি তো জানি একজন এতিমের কষ্ট। ওদের যে কত কষ্ট হয় সেটা আপনি বুঝতে পারবেন না মেম সাহেব। তুই বোঝ, আমার বোঝা লাগবে না। মেম সাহেব, আপনাদের বাসায় যা খাবার নষ্ট হয়ে যায় তাতে করে 10টা শিশু খেতে পারতো, কিন্তু দেখেছেন আজ ওদের খাবার চেয়ে বেড়াতে হচ্ছে। তোর কথা শোনার টাইম নেই, সর, আমার ক্ষুধা লাগছে, আমি খেয়ে নি। বর্ষা গিয়ে হোটেল থেকে খেয়ে নিল। আমিও সামান্য খাবার খেয়ে নিলাম। গিয়ে আবার ট্রেনে বসলাম। 9:45 ট্রেন চালু করে দিল। আমি চুপ করে বসে রইলাম। ওহ, ভালোই শীত লাগছে। তবে আমি বর্ষাকে বুঝতে দিলাম না, তা না হলে আমাকে হয়তো গালাগালি করতো। আস্তে আস্তে কখন যে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালবেলা ঘুম ভাঙলো থাপ্পড় আর কিল ঘুষির কারণে। চোখ মেলে দেখি আমি বর্ষার চাদরের মধ্যে বর্ষাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। বুঝতে পেরে এক লাফে সরে বসলাম। আজকে নিশ্চিত আমি শেষ। মেম সাহেব, আমি বুঝতে পারি নাই, আসলে ঘুমের মধ্যে কি হয়ে গেছে বুঝতে পারি নাই। কুত্তার বাচ্চা, লুইচ্ছা, লজ্জা করে না? তোদের তো লজ্জাই নেই। শয়তান আমার উপর তুই, ছি ছি ছি। তোকে আমি তো ভদ্র ভাবতাম, ভেতরে ভেতরে। প্লিজ মেম সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারি নাই, জেগে থাকলে এমনটা হতোই না। নানুর বাসায় চল, তারপর মজা বোঝাচ্ছি। বর্ষা ট্রেন থেকে নেমে গেলেন। আমিও নেমে আসলাম ওনার পিছু পিছু। উনি হন হন করে হাঁটতে লাগলেন। ইস, ঘুমের মধ্যে এটা কি করলাম? উনি তো খুব রাগ করলেন, আমাকে খারাপ ভাবলেন। এটা করা উচিত ছিল না। আমি জেগে থাকলে কখনোই এমন করতাম না। মেম সাহেব, প্লিজ ক্ষমা করে দিন। আমি ইচ্ছে করে করি নাই। তুই চল, আমি তোর ব্যবস্থা করছি। না, ভুল যখন করেছি তখন ক্ষমা চাইতে হবে। আমি দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। বর্ষা স্থির হয়ে দাঁড়ালেন। আমি ব্যাগ মাটিতে রেখে সোজা ওনার পা জড়িয়ে ধরলাম। রাস্তায় কি শুরু করলি? পা ছাড়। আগে বলুন ক্ষমা করে দিছেন, তাহলে পা ছেড়ে দিব। ক্ষমা না করলে পা ছাড়বো না। পা ছাড়, লোকে কি দেখুক আমি আমার মেম সাহেবের পা জড়িয়ে ধরেছি। আচ্ছা, উপরে উঠ। ক্ষমা করে দিছেন? হ্যাঁ। আমি ব্যাগ নিয়ে উপরে উঠলাম। লাস্ট তুই কি বললি? কই? তোর মেম সাহেব। আপনি ভুলভাবে নিয়েছেন। আপনি আমার মেম সাহেব, তবে মালিক হিসেবে আমি আপনার চাকর। ঠিক আছে, চল। মেম সাহেব, বিশ্বাস করুন, আমি ঘুমের মধ্যে হয়তো ভুল করে এমন করি, কিন্তু বিশ্বাস করুন আমি অমন ধরনের ছেলে না। চল, আর হয়তো 5 মিনিট হোটেলে পৌঁছে যাব। আপনি যেতে পারবেন না? হ্যাঁ, পারবো। তাহলে আপনি যান, আমি বাসায় ফেরত যাই। এত দূরে এসে আবার ব্যাগ যাবে? হ্যাঁ। না, চল। না, আপনার সম্মানহানি হবে। সবাই যখন জানবে বর্ষা চাকরকে সাথে করে নানার বাড়ি এসেছে, তখন সবাই হাসাহাসি করবে আর আপনার সম্মানহানি হবে। আমি ফেরত যাচ্ছি। সে দেখা যাবে। চল, আম্মু যদি জানে তুই এসে চলে গেছিস,
তাহলে আমাকে বকা দেবে। তুই আমাকে বকুনি শোনানোর জন্য এসব করছিস। মেম সাহেব, আমি ওটা ভাবি নাই। চল তাড়াতাড়ি। আমরা হাঁটতে লাগলাম। বর্ষা গুগল ম্যাপ দেখে এগিয়ে যাচ্ছে। মেম সাহেব, আপনি কত বছর পর যাচ্ছেন? 15 বছর। যখন ক্লাস 1-এ পড়তাম তখন আসছিলাম, আর আজকে যাচ্ছি। মেম সাহেব, একটা কথা বলবো? কি কথা? বলছিলাম যে আমাকে আপনি ছোট লোক, ফকিন্নি, অনাথ এসব বলেন, আমার কোনো কষ্ট নেই। কিন্তু যখন লুইচ্চা, দুশ্চরিত্র এসব বলেন তখন খুব কষ্ট হয়। আমি কিন্তু ওগুলো না। তুই আসলে একটা... কি? কিছু না, চল। ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। আর কত দূর? আর 2 মিনিট। আর 2 মিনিট পর আমরা পৌঁছে গেলাম। বাসাটা বেশ পুরাতন। বাসার উঠান পেরিয়ে বিশাল এক সদর দরজা। সবাই দৌড়ে আসলো। বর্ষাকে সবাই ভেতরে নিয়ে যেতে লাগলো। তখন বাবু ভেতরে আসো। সবাই আমাকে দেখে জিজ্ঞেস করলো কে আমি। আন্টি জবাব দিতে গেল, তার আগে আমি বললাম আমি ওনাদের বাসার চাকর। মেম সাহেব একা আসতে পারেন নাই বলে আমি নিয়ে এসেছি। আমার কথা শুনে আন্টি প্রচন্ড রকমের রেগে গেলেন। তিনি, বাবু এই কথা বলতে পারলে? তোমার একটুও কষ্ট হলো না? আমাকে অপমান করলে? ভুল হয়ে গেছে আম্মু। এই হলো বাবু আমার আর এক ছেলে। এবার সবাই ভেতরে চলো। বাহ, বাসাটা তো খুব সুন্দর। আমি আঙ্কেলের সাথে একটা রুমে গিয়ে বসলাম। খুব ক্লান্ত লাগছে, তবে এই বাড়িতে এসে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। মনটা যেন জড়িয়ে যাচ্ছে। সারা রাস্তা ক্লান্ত, সেই জন্য এমন অনুভূতি। আমি ফ্রেশ হয়ে শুয়ে একটা ঘুম দিলাম। বেশ ভালোভাবেই ঘুম হলো। আমার ঘুম ভেঙে গেল। দুপুরবেলায় আন্টি এসে ডাক দিল খেয়ে দেওয়ার জন্য। আমি উঠে গিয়ে আন্টির পিছু পিছু গিয়ে টেবিলে বসলাম। চুপচাপ বসে আছি, খুব নার্ভাস লাগছে। যদি এখানেও কেউ অপমান করেন তাহলে খুব কষ্ট হবে হয়তো। আমি চুপ করে বসে আছি। এটা দেখে আন্টি আমার পাশে বসলো। বসে আমাকে প্লেট দিয়ে প্লেটে খাবার তুলে দিতে লাগলো। আর বর্ষা সেটা দেখে অনেক রেগে গেল। আম্মু, আমারও তো খুব ক্ষুধা লাগছে। তুমি আমাকে খাবার না দিয়ে ওই ছেলেটাকে খাবার দিচ্ছ। আমি তোমার মেয়ে, আর একটা রাস্তার ছেলের জন্য তোমার মেয়ের উপর থেকে ভালোবাসা উঠে যাচ্ছে। বর্ষা, তোমার থেকে এটা আশা করিনি, ভাবতেও পারিনি তুমি আমার মেয়ে হয়ে এমন করবে। আম্মু, আমি নিচ্ছি। আপনি গিয়ে মেম সাহেবকে খেতে দিন। ওনার পাশে গিয়ে বসুন। বর্ষা, একদিন তুমি পস্তাতে, কিন্তু সেদিন কোনো পথ থাকবে না। ধুর, খেতে বসে এত ঝামেলা তো খাবোই না। মেম সাহেব, আপনি বসুন, আমি উঠে যাচ্ছি। যার ক্ষুধা লাগবে সে খাবে। তোমার ক্ষুধা লাগছে, খেয়ে নাও। এত পথ কষ্ট করে এসেছে, না খেয়ে থাকবে নাকি? আপনি ওনার প্লেট দিন, আমি গিয়ে দিয়ে আসছি। উনি রুমে বসে খেয়ে নিক। না থাক। না খেলে শরীর খারাপ করবে। দিন তো। ওনারা নিষেধ করলো। তবুও আমি প্লেটে খাবার নিয়ে বর্ষার রুমে গেলাম। গিয়ে দেখি বর্ষা বালিশ আঁকড়ে ধরে কান্না করছে। আমার কারণে ওনার চোখের পানি বের হয়েছে। মেম সাহেব, খেয়ে নিন। জুতা মেরে গরুদান করতে আসছিস? দূর হয়ে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। রাগ তো আমার উপর, তো খাবার কি দোষ করলো? প্লিজ মেম সাহেব, খেয়ে নিন। যা, না হলে মার খাবি কিন্তু। থাপ্পড় দেন, তবু খেয়ে নিন। না খেলে শরীর খারাপ করবে। দেখ, শেষবারের মতো বলছি, বিরক্ত করিস না, যা এখান থেকে। কিন্তু আমি না শুনে ওনার পাশে গিয়ে বসলাম। ওনার গায়ে হাত দিয়ে বসিয়ে দিতে যাব, অমনি বর্ষা উঠে বসে আমার গালে এক হালি প্লাস থাপ্পড় বসিয়ে দিল, আর খাবারের থালা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। কুত্তার বাচ্চা, তোকে বললাম চলে যেতে, তা না করে পাশে বসে পিরিত দেখাচ্ছস। দূর হয়ে যা। এই জন্য বলে কারোর ভালো করতে নেই। আমি ফ্লোরে পড়ে থাকা খাবারগুলো তুলে পরিষ্কার করে চলে গেলাম বাহিরে। বলেছিলাম না যেতে। আম্মু, আপনি একবার বললে খেয়ে নেবে। আপনি একবার খেয়ে ডাকুন, না করতে থাকলে শরীর খারাপ করবে। ক্ষুধা লাগলে এমনিতেই খেয়ে নেবে। যাও, গিয়ে খেয়ে নাও। না আম্মু, আমার ক্ষুধা মিটে গেছে, আর খেতে ইচ্ছে করছে না। আমি একটু বাইরে দেখে গেলাম, দেখে আসি। তখন নানু আসলো। তুমি বাবু? হ্যাঁ নানু। হ্যাঁ, অমন করে নানু বলে ডেকো। আচ্ছা, তুমি কোথায় যাচ্ছ? ব্যস্ত আছো নাকি? না নানু, আমি ব্যস্ত নেই। আচ্ছা, একটু স্টেশনে যাও। তোমার আরেক খালাম্মা আসছে খুলনা থেকে, একটু নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি, কিন্তু আমি তো চিনতে পারবো না ওনাকে। সমস্যা নেই, আমি তোমার সাথে আরেকজন দিচ্ছি। এই খুশি, খুশি যাও তো, তোমার ফুফুমা খুলনা থেকে আসছে, গিয়ে নিয়ে এসো। তখন দেখলাম রুম থেকে একজন বের হলো। এ তো বর্ষার মতোই সুন্দরী, তবে সামান্য খাটো, কিন্তু তাতে করেও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। জানি না এর ব্যবহার কেমন হয়। কি হয়েছে বুড়ি? যাও তো বাবুর সাথে। এর নাম বাবু, তোমার ছোট ফুপির ছেলে। যাও, ভাইয়ের সাথে গিয়ে বড় ফুপিকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলুন। হ্যাঁ চলুন। তারপর গিয়ে গাড়িতে বসলাম। বাহ, উনি নিজেই ড্রাইভ করছেন। আমি চুপ করে বসে রইলাম, কোনো কথাই বলছি না। ভাইয়া, নার্ভাস লাগছে নাকি? শীতেও ঘামছেন? না, আসলে একটু একটু তো লাগছেই।
আপনি কি করেন? লেখাপড়া করি। আমিও আপনার কথা ছোট পপির কাছে অনেক শুনেছি। আমি কিন্তু পালিত। এমন করে বলতে নেই, আপনি তো মানুষ, এটাই আপনার আসল পরিচয়। বাহ, বেশ দারুণ করে কথা বলেন তো। আমি আপনার থেকে বয়সে ছোট হব, সেজন্যই যদি তুমি করে বলেন তো খুব খুশি হতাম। তুমি তো খুশি, তাতে আবার কিভাবে খুশি হবেন? আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিট। ঠিক আছে। আমরা কিন্তু বন্ধু আজকে থেকে, ঠিক আছে তো? ঠিক আছে। ভাইয়া ভাবি কি করেন? তা তো জানি না, তবে সম্ভবত লেখাপড়া করবে। বুঝেছি, এখনো নক আউট। আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি স্টেশনে। আর এই আধ ঘন্টা খুশির সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, খুশি খুব মিশুক প্রকৃতির একটা মেয়ে। খুশি, তোমার ফুপুমা কই? কই 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 কই, ওই তো। তখন দেখে একজন চশমাপরা ভদ্র মহিলা একটা গাড়ি থেকে নামছে, সাথে আর একটা মেয়ে, তবে খুশির থেকে ছোট্ট। ওই মহিলাকে দেখে কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে উনি আপন কেউ। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, আর একভাবে হা করে ওনার দিকে তাকিয়ে আছি, বাহিরের ধ্যান জ্ঞান কিছুই নেই। খুশি গিয়ে ওনাকে দৌড়ে জড়িয়ে ধরলেন, তারপর ওনাকে নিয়ে আমার দিকে আসলেন। ভাইয়া ভাইয়া চলো। খুশির কথায় আমার হুঁশ আসলো। কে এই ছেলে? ছোট পুপির ছেলে। ও, তোমার নাম বাবু? আপনি আমাকে চেনেন নাকি? হ্যাঁ, শাহনাজ বলেছিল তোমার কথা। চলো। আমি ওনার ব্যাগ নিয়ে গাড়িতে তুললাম, তারপর ওনাদের সামনের সিটে বসিয়ে দিয়ে আমি পেছনে গিয়ে বসলাম। আমি অন্যদিকে তাকাতে পারছিলাম না, বারবার ওনার দিকে তাকাচ্ছি, কেমন যেন একটা মায়া কাজ করছে। উনিও আমার দিকে বেশ কয়েকবার তাকিয়েছিলেন। তারপর আর না, এভাবেই বাসায় পৌঁছে গেলাম। আমি সবার আগে নেমে ওনাকে গাড়ি থেকে নামতে সাহায্য করলাম। উনি আসতে দেখে সবাই বাহিরে আসলেন, সবাই ওনাকে একটা অন্যরকম কদর করছেন। আমি ব্যাগগুলো নিয়ে বাসার ভেতরে চলে গেলাম, তবে খুশি আমাকে সাহায্য করলো। আম্মু, ওনাকে কি বলে ডাকবো? খালাম্মু বলিস, তবে হ্যাঁ, ওনাকে রাগান্বিত করিস না। অনেক রাগী কিন্তু উনি, সবাই অনেক ভয় পায় ওনাকে। আচ্ছা ঠিক আছে। খালাম্মু, আপনি অনেক দূর থেকে আসছেন, আপনার জন্য শরবত নিয়ে আসবো? আমি কি বলছি আনতে? না, ঠান্ডা কিছু খেলে আরাম পেতেন তাই বললাম। বেশি কথা বলিস যে তুই, যা তোর কাজ কর গিয়ে। নিন, খেয়ে নিন। তোকে বলছি আনতে, যা, না হলে মায়ের খাবি। তাতে আপত্তি নেই, তবে খেয়ে নিন। এই শাহনাজ, তোর ছেলেকে নিয়ে যা। বাবু, ওনাকে বিরক্ত করিস না, আয় এদিকে আয়। আমি দুপুরে গিয়ে গোসল করে নিলাম, বর্ষা খেয়েছে কিনা সেটা দেখে আসি। তিনি তো আমার উপর রাগ করে সকালে খান নাই। সোজা বর্ষার রুমের সামনে গিয়ে নক করলাম। মেম সাহেব, আসতে পারি? কোনো দরকার? আপনি খেয়েছেন কিনা জানতে আসলাম। কেন, না খেলে খাইয়ে দেবে বুঝি? যা আমার সামনে থেকে, সহ্য করতে পারছি না তোকে। ঠিক আছে, যাচ্ছি। আপনার মেজাজ আর খালাম্মুর মেজাজ পুরাই 180 ভোল্টেজের। যাবি এখান থেকে? যাচ্ছি, খেয়ে নিলে পারতেন। আমি কি না খেয়ে আছি? যা এখান থেকে। আমি ওখান থেকে চলে আসলাম, তখন দেখি খুশি ডাকছে। ভাইয়া এখানে আসো, একসাথে গল্প করি। আমি গিয়ে ওদের সাথে জয়েন করলাম। ভাইয়া, এ হলো দিয়া, ফুপুর মেয়ে। কেমন আছেন দিয়া? ভালো, তবে তুমি করে বলেন। ঠিক আছে, তুমিও বলো। আচ্ছা দিয়া, তোমার ভাই বোন নেই? ভাইয়া, না নেই। অনেক মন খারাপ হয়ে গেল। আরে দিয়া, মন খারাপ করো না, দেখো আল্লাহ কাকে কোথায় কিভাবে দেবে কেউ জানেন না। হ্যাঁ চলো বাহিরে গিয়ে সবাইকে কাজে সাহায্য করি। চলো। আমরা সবাই বাহিরে আসলাম। খানিক বাদে আন্টি আর বাসার অন্যরা খাবার পরিবেশন করছে। আমি গিয়ে ওদের সবাইকে সাহায্য করতে লাগলাম। সবাইকে খানার পরিবেশন করে তারপর আমি খেতে লাগলাম। শাহনাজ, তোর বাবু কিন্তু বেশ কাজের আর অনেক মিশুক। রেখে দাও তোমাদের কাছে। বর্ষা, খালাম্মু, আপনার আর একটু রাইস দেই? এই, তুই আমার ব্যাপারে একদম কথা বলবি না। আপনি জানলেন না, খালাম্মু ওর পাশ ফিরে কথা বলার লাজ লজ্জা বলতে কিছুই নেই। তাই তো দেখছি। আপু, বাবুর মতো একটা ছেলের চুরি মেলা ভার। আম্মু, ভাইয়া কিন্তু বেশ ভালো। একে যাতে তাই ভাই কেন মানতে যাস? আমার ভাইয়াটা নেই তাই। আল্লাহ তোকে আমার থেকে নিয়েছে, সেজন্য নেই। ওই, আমি তো মন খারাপ করি না, তুই কিসের জন্য মন খারাপ করিস? একদম মন খারাপ করবি না। ঠিক আছে। যাই বলিস, তোর বাবু কিন্তু স্বভাবপ্রিয় হয়ে উঠছে। হ্যাঁ একদম। সবাই হাসাহাসি করছে, তবে বর্ষা রেগে ফুলতেছে। আমার কেউ ভালো বললে বর্ষার গায়ে ফোসকা পড়ে। খাওয়া দাওয়া শেষ করে সবাই এক জায়গায় বসে বসে গল্প করছে। আমি দিয়া আর খুশি ফোনে লুডো খেলছি। বিকালবেলাতে দেখি বর্ষা বারান্দায় একা বসে আছে। আমি গিয়ে বর্ষার সামনে দাঁড়িয়ে, মেম সাহেব মন খারাপ? সবার সামনে খুব ভালো হচ্ছিস, তোরে এমন অপমানিত করব সবার সামনে যে তুই মুখ দেখাতে পারবি না।
আমার কি দোষ? তুই চল এখান থেকে, না হলে সবাই তোকে তাড়িয়ে দেবে, তোকে আর আশ্রয় দেবে না। মেম সাহেব, আপনি কেন এমন করেন? দিয়া আর খুশি তো আমার সাথে খারাপ ব্যবহার করে না। যা ওদের কাছে যা। ফকিন্নি, তুই আমার কাছে কেন? সবার সামনে অপমান করবেন? এমন চাল দেব যে আম্মু পর্যন্ত তোকে বের করে দেবে, দেখে নিস। দেখতে থাক তোর কি অবস্থা করি আমি। মেম সাহেব, আমাকে এত অপমান কেন করেন? আপনার কি কখনো মনে হয় না যে এসব করা উচিত নয়? তোকে খুন করলেও মনে হবে না যে কেন করলাম। মেম সাহেব, আপনার একটু ভালো ব্যবহার আশা করি, কখনোই কি তা হবে না? দূর হয়ে যাবি তুই। যাচ্ছি। এমন একটা প্যাচ দেব তখন বুঝবি সবার সামনে ফেমাস হিরো হচ্ছিস, একদম জিরো বানিয়ে দেব, যেটা তোর পাওনা। বর্ষা আরো কিছু অপমান করে চলে গেল। কেউ আমার প্রশংসা করুক সেটা বর্ষা চায় না। বর্ষা চায় সবাই আমাকে অবহেলা করুক। আল্লাহ যদি আমার দিকে মুখ তুলে চায় তবে সেদিন বর্ষাকে বোঝানো কষ্ট কাকে বলে, কিন্তু হয়তো পারবো না। আমি বারান্দায় মন খারাপ করে বসে আছি, তখন দিয়া আর খুশি আসলো। ভাইয়া, আপনার মন খারাপ নাকি? কই না, আসো বসো। ভাইয়া একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বর্ষা আপু কি বাসায় সবসময় আপনার সাথে এমন ব্যবহার করেন? না, উনি খুব ভালো। রেগে গেলে মাঝে মধ্যে করেন, কিন্তু সাথে সাথে সরি বলেন। আচ্ছা বাদ দাও তো, চলো লুডু খেলি। চলো। ওদের সাথে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে। তখন দেখি খালাম্মু চিৎকার করছে। আমরা ওনার চিৎকার শুনে দৌড়ে ওইখানে গেলাম। গিয়ে দেখি উনি। আমার রুমে কে এসেছিল? আমার এই ক্ষতি কে করলো? কি হয়েছে আপু? আমার স্বপ্নের হার খুঁজে পাচ্ছি না, 2 ভরি ওজনের হার কোথায় গেল? কি বলছেন? এত দামি জিনিস সাবধান করে রাখতে পারেন না? খালাম্মু, হারটা তুমি লাস্ট কখন দেখেছো? দুপুরে খেয়ে তাই খুলে রেখে দিয়েছিলাম, আর এখন পাচ্ছি না। দুপুরের পর থেকে বাসায় কোনো লোক প্রবেশ করেন নাই, আর বাসার মধ্যে কারোর লোভ নেই, সবার আছে। তবে তবে কি? একজন আছে যার অভ্যাস আছে ছোট থেকে। যাই হোক। কি বলছিস বর্ষা? এখন মজা করছিস? আচ্ছা, সবার ঘর খুঁজে দেখি, দেখা যাক পাওয়া যায় কিনা। চোর হয়তো মাল বাহিরে পাচার করতে পারে নাই। হায় হায় হায়, এত দামি জিনিসটা কোথায় গেল? নানু, একদম চিন্তা করো না, সবার রুমে খোঁজা হোক, দেখবে পেয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি খুঁজি, চলুন। কার রুম খুঁজবো আগে? আমি বলি কি, আগে বাবুর রুমে খুঁজি। বাবু তো মুখের কাছে রুম, খোঁজার পর বাবুর টেনশন কেটে যাবে। ঠিক আছে, আগে আমার রুমে খুঁজে দেখি। চলুন সবাই। আমি সবাইকে নিয়ে আমার রুমে আসলাম। তোর বেশি লাফালাফি করতে হবে না, তুই দাঁড়া। দিয়া, খুশি, ভালোভাবে দেখতো। আমার কোনো চিন্তা নেই, আমি জানি আমি ইনোসেন্ট, সবাই খুঁজতেছে। হঠাৎ করে যেটা দেখলাম তাতে করে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে। দিয়া আমার জামা কাপড়ের ব্যাগ থেকে একটা হার খুঁজে বের করেছে, সাথে সাথে সেই হারটা বর্ষা হাতে নিয়ে। খালাম্মু, ভালো করে দেখো তো, এটা সেই হারটা কি? হ্যাঁ, এটাই আমার সেই হার। না, এটা তোমার না, এটা মনে হয় বাবুর, তাই না? তোমার যদি হতো তোমার কাছে থাকতো, এটা বাবুর, সেজন্য বাবুর কাছে আছে। বাবু, তুই এত দামি হার কোথায় পেলি? বিশ্বাস করুন আপনারা, আমি জানি না এটা কার আর কোথা থেকে আসলো। আমি সম্পূর্ণ ইনোসেন্ট। হারটা তো পা হয়েছে, সে খালাম্মুকে পছন্দ করছে না, তাই তোর কাছে এসছে। শাহানাজ, তোর ভদ্র ছেলে ওর জুড়ি মেলা ভার, এ তো দেখি দেখি সেই দামি জিনিসটাই চুরি করলো। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না এটা কোথা থেকে আসলো। থাক, বলা লাগবে না, আমি জানি তুই কেমন। কাক ময়ূরের পালক লাগালে কখনো ময়ূর হয় না। কাক কাকি, তোরে আব্বু বস্তি থেকে তুলে এনেছে, আর তুই তার সম্মান এভাবে মিশিয়ে দিলি। তোকে তো নিজের ছেলে ভাবতো আম্মু, তার সম্মান দেখলি না, এত নিচ তুই। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না এটা কিভাবে হলো। আমি চুরি করিনি। মন্দিরে কে? আমি কলা খাইনি। তোরে তো বলিনি চুরি করেছিস, তবুও তুই নিজের মুখে বললি, তবে মিথ্যে কথা। আম্মু বিশ্বাস করো, আমি জানি না কোথা থেকে আসলো, আমি হাত নেই নাই। শাহানাজ, তোর বাসায় একটা চোর পুষতেছিস, ওদের কি কোনো মান সম্মান নেই? বুঝতে পারছি না, বাবু এমন ধরনের ছেলে না। তুমি জানো না এই স্বভাব, আমি জানি। ও কলেজে গিয়েও লোকের পকেট কাটে। পমি, তোমাকে কিছু বলি নাই, মন খারাপ করবে না। চোরের কোনো ক্ষমা নেই। আপনারা বিশ্বাস করুন, আমি জানি না ওই ঝাড় আমার ব্যাগে আসলো কোথা থেকে। খালাম্মু, কয়লার ময়লা যায় না ধুলে। ওরে যতই ভদ্র সমাজে রাখা হোক, ওর আসল নীতি ওর মধ্যে ফুটে উঠবে। চোরের একটাই শাস্তি,
ওকে পুলিশে দিতে হবে। স্যার, আপনি আমার কাছে জন্য কেন? না, আপনার মাথা নত হোক, আমি চাই না। আপনি কোনো কথা বলেন না। মাথা রেখেছিস চুরি করে? ডুবিয়েই তো দিয়েছিস। তার কি করবি? পুলিশে ফোন দাও তো। আমি বাবুকে নিয়ে চলে যাচ্ছি, আর কোনোদিন আসবো না। আর হ্যাঁ, চাইলে ওই হাতের 10 গুণ দাম দিচ্ছি, তবুও আপনারা বাবুকে পুলিশে দিয়েন না। আব্বু তোমার আসপদটা পেয়ে পেয়ে আজ এত দূর। আজ বাসায় চুরি করেছে তো কাল বাইরে চুরি করবে। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে যাও। তোমার কথা আজকে ছেড়ে দিলাম, তবে ওর মুখ আর দ্বিতীয়বার আমি যেন না দেখি। বর্ষা, সে যেই অবস্থায় আছো সেই অবস্থায় বাসায় চলো, এক মুহূর্ত থাকবো না। এরপর আমরা সবাই গাড়িতে গিয়ে বসলাম। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলি নাই, তবে আমার চোখের জলে গেঞ্জি ভিজে গেছে। বাসায় আসতে আসতে সকাল হয়ে গেছে। বাসায় আসবার পর, স্যার বিশ্বাস করুন, আম্মু বিশ্বাস করুন, আমি জানি না ওই হার আমার কাছে আসলো কিভাবে। আমি চোর না। আমি তোকে জানি, তুই কখনোই এই কাজ করতে পারিস না। তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একদম মন খারাপ করিস না, যা গিয়ে শুয়ে পড়। বাবু গোসল করে শুয়ে পড়, আমি খাবার রান্না করে তাই ডাকছি। আমিও চলে আসতে লাগলাম। কিরে হিরো, কোথায় গেল তোর সম্মান? আমি জানি এর পেছনে আপনি আছেন। আমি না, আমার হাত। কেমন দিলাম বল? সবার সামনে মিডল স্টামে বোল্ট। কেন করলেন আপনি? এত অপমান করেন তবু আপনার শান্তি হয় না? আমাকে চোর অপবাদ দিলেন, সবার সামনে আমাকে ছোট করলেন। তুই কোন এমন মহান ব্যক্তি যে তোকে মাথায় করে রাখতে হবে? চলে যা, তা না হলে এমন হবে। মেম সাহেব, আপনি কি এই কাজটা করলেন মনে থাকবে। তবে মনে রাখবেন, যদি কখনো সুযোগ আসে তাহলে সেদিনের জবাব দেব। আমি যা না তাই বললেন। তোর সুযোগ দেরি কর, 2 দিন পরেই খালাম্মু আসছে, তখন তোকে একেবারে তাড়ানোর ব্যবস্থা করব। আপনার থেকে এতটা আশা করিনি। তোকে আর সহ্য করতে পারছি না। আমি রুমে চলে আসলাম। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ফুল দমে কান্না করলাম। মনটা কষ্টে ভেঙে গেছে। এত ভালো ব্যবহার করি আর আমার সাথে এত খারাপ ব্যবহার করে, আবার সবার সামনে আমাকে চোর বানালো। এতটা খারাপ আমি? গোসল শেষ করে রুমে শুয়ে পড়লাম। সারা রাত ঘুম নাই, ঘুম আসছে না, তবুও কষ্ট করে ঘুমালাম। দুপুর পার হয়ে গেল, তখন ঘুম ভাঙলো আম্মুর ডাকে। তারপর আমাকে খেতে ডাকলো। আমি খাবো না, তবু জোর করে খাইয়ে দিল। একটা চোরকে এত যত্ন করছো কেন? বর্ষা, আমি মনে প্রাণে বিশ্বাস করি বাবু চোর না। তখন দেখি স্যার অফিস থেকে এসে চেয়ারে বসলেন। বাবু, বর্ষা, তোমাদের সাথে কিছু কথা আছে, এদিকে এসো। আমি আর বর্ষা গেলাম। বর্ষা ওর আব্বুর পাশে বসলো, আর আমি স্যারের পায়ের কাছে। তখন তিনি কিছু কাগজপত্র বের করলেন, সম্ভবত দলিল। কি এগুলো আব্বু? দলিল? আমি তো বুড়ো হয়ে গেছি, তার জন্য সম্পত্তি ভাগ করে দিচ্ছি। কিসের ভাগ আব্বু? আমার কোনো ভাই বোন নেই, তোমার সবকিছু আমি একা পাবো। তাই বললে কি হয়? বাবু আছে আর ওরও অধিকার আছে। ওই চোরটা আমার সম্পত্তির ভাগ পাবে? শুধু ভাগ না, এখন সবকিছু বাবুর নামে থাকবে। তোমার বিয়ের পর তুমি তোমারগুলো পাবে, তার আগে না। আর তুমি যদি বাবুর সাথে খারাপ ব্যবহার করো, তাহলে বাবু যদি সম্পত্তি তোমাকে না দেয়, তাহলে কিছু করার থাকবে না। আর বিয়ের আগে তুমি কিছুই পাবে না, বিয়ের পর সব পাবে। তবে এখন বাবুর সাথে তুমি সাধারণ আচরণ না করো, তাহলে তোমার কপাল পুড়বে। বাবু যাও, দলিলগুলো তোমার কাছে রেখে দাও। আব্বু, ওই ছেলেকে সব দিয়ে দিলে, আর আমি তোমার মেয়ে, আমার কোনো অধিকার নেই? আমি তোমার কেউ না, ওই তোমার সব। তোমার সম্পূর্ণ অধিকার আছে, তবে তোমার মানবতা নেই। আগে মানবতা অর্জন করো, তারপর সব পাবে। আর বাবুর সাথে আর কোনো যেন খারাপ আচরণ করতে না দেখি, তাহলে কিন্তু কিছু পাবে না। আর বাবু, তুমি শক্ত হবে, অন্যায়কে একদম প্রশ্রয় দেবে না। বর্ষা কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করবে। বর্ষা ওর রুমে চলে গেল। জানি না বর্ষা এবার কতটা ভয়ঙ্কর হবে, তবে স্যারের সিদ্ধান্ত আমি না করলে তিনি আমার উপর রাগ করেন। আম্মু সম্মতি দিলেন। আমার মন এখনো ভালো হয় নাই। হঠাৎ করে দেখি ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার রিসিভ করলাম। ভাইয়া কি করছো? বুঝতে কষ্ট হলো না কে? এই তো বসে আছি। তুমি কি করছো খুশি? আর কেন ফোন দিয়েছো? ভাইয়া এভাবে কেন বলেন? আমি জানি তো আপনি এমন ছিলে না, কেউ আপনার বিরুদ্ধে এসব করেছে আপনাকে ফাঁসানোর জন্য। আন্টি কি করছে? বসে আছে বাহিরে। আন্টির কাছে একটু ফোনটা দেবে, কথা বলতাম। ভাইয়া উনি কথা বললে বলে দিবেন,
আর কেন ওনার সাথে কথা বলবেন? দাও না, খুব ইচ্ছে করছে। আর একটু কথা বলি। একবার সরি বলবো, প্লিজ খুশি দাও। লাইনে থাকুন, দিচ্ছি। খানিক বাদে, কে? খালাম্মা, আপনি বিশ্বাস করুন, আমি জানি না আপনার হাত কেমন করে আমার ব্যাগে আসলো। তুই চুরি করে আবার ফোন দিয়েছিস? খালাম্মা, আমি এতিম হতে পারি, কিন্তু চোর না। আপনার পায়ে পড়িয়ে আমাকে চোর বলেন না। চোরকে চোর বলবো না তো কি বলবো? তুই একটা চোর। আপনারা কিভাবে বোঝায় আমি চোর না? আমি চুরি করিনি। ফোন রাখ। চুরি করে আবার সাওরাগিরি করছে। আমি মন খারাপ করে বসে রইলাম, তখন বর্ষা আসলো। বাবু, ওর মুখ থেকে আমার নাম শুনে আমি অবাক। আজ প্রথম আমার নাম ধরে রাখছে, বুঝতে পারছি না। বাবু, যা হয়ে গেছে সব ভুল হয়ে গিয়েছে। আমরা কি বন্ধু হতে পারি না? আমি তো ওনার কথায় আকাশ থেকে পড়লাম। আমি জানি আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দে। সব ভুলে যাই, আবার ভুল বুঝতে পারছি। আমি তো বর্ষার কথায় হা করে তাকিয়ে আছি। এই মেয়ে এত ভালো ব্যবহার কেন করছে? বাবু, বড্ড অবাক হচ্ছিস তাই না? এখন ভাবছিস আমি সম্পত্তির জন্য তোর সাথে ভালো ব্যবহার করছি তাই না? কিন্তু বিশ্বাস কর, তা মোটেও নয়। আর তুই তো বিশ্বাস করবি না, কারণ আমি তোর বিশ্বাসের অযোগ্য হয়ে গেছি। এত খারাপ ব্যবহার করেছি যে ক্ষমা করে দিতে পারবি না, তাই তো? না না, এ কি বলছেন মেম সাহেব? আমি কোনোদিন আপনার উপর রাগ করি নাই। আমি জানি তো আপনি মুখে মুখে খারাপ ব্যবহার করেন, কিন্তু মন থেকে করেন না। সত্যিই কিছু মনে করিস নাই? মোটেও না। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। আমি স্বপ্ন দেখছি না তো? এটা কিভাবে সম্ভব? বর্ষা আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে? কি হলো, বন্ধু হবি না? না, আসলে আমি তো এতিম আর ফকিন্নি। তুই তো এখনো আমার উপর রেগে আছিস। না না মেম সাহেব, আমি রেগে নেই। তাহলে বন্ধু হচ্ছিস না কেন? না মেম সাহেব, ভয় লাগে। গরিব এতিম এদের না দূরে থাকতে হয়। আর আমি তো আপনাদের ঘাড়ে চলে আছি। এইসব কথাগুলো না বললেও পারতিস। দেখ, আমি আর কোনোদিন তোর সাথে খারাপ ব্যবহার করব না। নে প্লিজ, বন্ধু হয়ে যা। আর রাগ করে থাকতে পারলাম না, আমি নিজে হাত বাড়িয়ে দিলাম, বন্ধুত্বের হাত। আল্লাহ হয়তো মেম সাহেবকে হেদায়েত দান করেছেন। ঠিক আছে, চল বাইরে গিয়ে বসি। একা একা তো রুমে সারাদিন থাকিস। বর্ষা আমার হাত ধরে একরকম টেনে বাহিরে নিয়ে আসলো। বর্ষা আমার হাত ধরে রাখছে। এটা দেখে আন্টি আর আঙ্কেল দুজনে হা করে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। কি দেখো হা করে? গালে মাছি যাবে তো? না, তুই আর বাবু একসাথে, তাও তুই বাবুর হাত ধরে রাখছিস। আমি কি স্বপ্ন দেখছি? না আম্মু, তুমি জেগেই আছো, আর এটাই বাস্তব। আমি আর বাবু বন্ধু হয়ে গেছি। আজকের পর থেকে আমরা আর ঝগড়া করবোই না, তুমি দেখে নিও। বলেছিলাম না বাবু বর্ষার রাগ একদিন ভাঙাবেই। দেখলি তো বর্ষা, আজ তোর কত ভালো বন্ধু হয়ে গেল। বর্ষা, আর যেন ঝগড়া করো না। এবার থেকে মিলেমিশে থাকবে, দেখবে দুজনেই হ্যাপি ফিল করবে। তাই হবে আব্বু, আর একদম ঝগড়া করব না। আজ থেকে ভালো বন্ধু হয়ে থাকবো। বাবু তুই থাক, আমি একটু বাইরে থেকে আসছি। এক্ষুনি আসবো, এসে গল্প করব দুজনে। আচ্ছা ঠিক আছে। বর্ষা কি দরকারে বাহিরে গেল, আর আমি এসে আমার রুমে বসলাম। বর্ষার এমন পরিবর্তন বেশ অদ্ভুত ব্যাপার লাগছে। তবে পরিবর্তন তো হতেও পারে, মানুষ তো সবসময় একরকম থাকে না। আর আজকে খুব ভালো লাগছে বর্ষার পরিবর্তন দেখে। আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছেন, আমার আর কষ্ট হবে না। আমি এবার থেকে বর্ষার ভালো ব্যবহার পাবো। খুশিতে মন আত্মহারা হয়ে ওঠে। রাত হয়ে গেছে, তখন বর্ষা বাসায় আসলো। এসেই বাবু বাবু বলে ডাকাডাকি শুরু করে দিছে। আমি বর্ষার ডাক শুনে বাহিরে গেলাম। বাবু, এই দেখ তোর জন্য কি এনেছি। কই, কি এনেছেন? তোর জন্য শীতের লেদার এনেছি, তোর গায়ে খুব মানাবে। এটা তোর। এত দামি লেদার আমার জন্য? দামে কি আসে যায়, এটা তো আমার বন্ধুর জন্য, আর আমার তরফ থেকে প্রথম দেয়া। ভালো না হলে চলবে? তোর পছন্দ হয়েছে? অনেক, খুব পছন্দ হয়েছে। অনেকদিন পরে তোকে হাসি খুশি দেখছি। তখন আম্মু আর আব্বু আসলো। বর্ষার দেওয়া গিফট দেখে তারা দুজন আমার থেকে বেশি খুশি হয়েছে। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। আজ আমরা একসাথে সবাই মজা করে খাবো। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। তোরা সবাই বস চেয়ারে। বর্ষা গিয়ে চেয়ারে বসলো, কিন্তু আমি দাঁড়িয়ে আছি। সেটা দেখে বর্ষা, বাবু দাঁড়িয়ে আছিস কেন? আপনার সাথে বসে খেলে আপনার অসম্মান করা হবে না? কথাটা শোনার সাথে সাথে বর্ষা কেমন করুণ ভাবে তাকালো। বাবু, আমি আর কতক্ষণ ক্ষমা চাইলে এসব কথা বলবি না? ছি ছি, আপনি কেন ক্ষমা চাইবেন? এতিমের কাছে কি কেউ ক্ষমা চায়? কথাটা বলার সাথে সাথে বর্ষা আমার দিকে কেমন একটা করুণ ভাবে তাকালো। তারপরে উঠে চলে গেল, সোজা ওর রুমের দিকে চলে গেল। স্যার, আমি মোটেও রাগ করতাম না, আর এখনো করি না। কিন্তু স্যার, যে অভ্যাস তৈরি হয়েছে তা তো হঠাৎ করে পরিবর্তন হয় না। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। জানিস বাবু, আমার খুব ইচ্ছে তোরা দুজন একসাথে মিলেমিশে থাকবি, কিন্তু বর্ষা তোর সাথে
অনেক বাজে ব্যবহার করত, কিন্তু এখন তো আর বাজে ব্যবহার করছে না। তুই আরও একসাথে থাক, আমাদের খুব ভালো লাগবে। আসলেই বর্ষা তোর নিজের ভুল বুঝতে পারছে, তাতেই অনেক। আমি আর দেরি না করে বর্ষার রুমে গেলাম। গিয়ে দেখি বর্ষা খাটে চুপ করে বসে আছে, মন খারাপ করে। তাই যে মেয়েটা রেগে থাকতো তার মন খারাপ, নিশ্চয়ই তার অনেক মন খারাপ। মেম সাহেব খাবেন না? না, যা এখান থেকে। আমি তো তোকে কষ্ট দিই, তো কেন আসছিস এখানে? চলে যা না। আবার যদি কষ্ট দিই? মেম সাহেব, আমি কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আপনি পারেন না। চলুন খেয়ে নিন। তুই বুঝবি না, মানুষ পরিবর্তন হলে তাকে তার অতীত নিয়ে কথা বললে সে কতটা কষ্ট পায়। মেম সাহেব, আমি আর এমন কোনো কথা বলবো না যাতে করে আপনি কষ্ট পান। আর ওই কথাগুলো মুখ ফসকে বের হয়ে গেছে, আর কখনোই বলবো না। বাবু, আমি সত্যি তোর সাথে বন্ধুত্ব করতে চাই। তো আমরা কি শত্রু? আমরা তো বন্ধুই। তাহলে আজ থেকে আর ঝগড়া করব না। বকবেন না? না। তাহলে আমি তো আপনার ওই বকাঝকাগুলো মিস করবো অনেক।